আচ্ছা, ফার্স্টে যেটা আজকে ছিল সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্ট এজেন্টস প্লাস ইন্ট্রোডাকশনটা আমি বলতে ভুলে গেছি। এটাও আমি করে মানে এখনই কি বলে কভার করে ফেলতেছি, কারণ 2 পেজ নোটে আর কি। আচ্ছা, এখানে স্যার যে কথাটা বলছিল সেটা হচ্ছে যে মানে ডিরেক্ট কথা, যে কোনো কিছু ডিরেক্ট মানে মুখস্থ টাইপ আসবে না, আসলে শুধু ডেফিনিশনটা আসতে পারে ম্যাক্সিমাম। বাট আলটিমেটলি এগুলো আনসার করার জন্য মুখস্থ করতেই হবে, কারণ নাহলে ভিশনস অফ এআই আমি বুঝবো কেমনে যে সিনারিও থেকে। এখন এই সিটি মিডে যে সরি ফার্স্ট সিটিতে যে কোশ্চেনটা আসছিল মানে ওনার সিটিতে, যে একটা ভেজিটেবল কাটিং মেশিন, এটা তো বুঝতেই পারতেছি কেমন হবে, এটা জাস্ট অটোমেটেড একটা ভেজিটেবল, এটা কিছু বুঝতেছে না এটার সামনে কি আছে বা নাই, মানে ইট ডাজ নট হ্যাভ আ ক্যামেরা, আমি যতটুকু বুঝতে পারতেছি। হ্যাঁ, মানে এটার সামনে যা দেওয়া হবে সেটাই কাটবে, সো তার মানে এটার কোনো ইন্টেলিজেন্স নাই বলতে গেলে, সো এটা জাস্ট অটোমেশন। এখন এরকম কিছু একটা সিনারিও দিয়েই বলবে যে ইফ দ্য সিস্টেম ইজ অ্যালাইন্ড উইথ দ্য ভিশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর নট। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিশনস অফ এআই চারটা কি কি আছে, চারটা আছে হচ্ছে এই চারটা। এখন এটা বললেই হবে না যে সিস্টেমস দ্যাট থিঙ্ক লাইক হিউম্যানস, বলতে হবে ডাজ ইট থিঙ্ক লাইক, মানে ইট ডাজ নট থিঙ্ক লাইক আ হিউম্যান, ইট ডাজ নট আন্ডারস্ট্যান্ড এন্ড ইমিটেট হাউ হিউম্যান সলভ প্রবলেমস। মানে এই কথাটাই একটু ঘোরায় লিখতে হবে। আর এই কথাগুলো আমি কোথা থেকে পাইছি, এগুলো স্লাইডে আছে যতটুকু মনে পড়ে। হ্যাঁ, এই যে এই স্লাইডগুলো থেকে আমি এটা লিখছিলাম যে থিঙ্কিং হিউম্যানলি মানে কি, অ্যাক্টিং হিউম্যানলি মানে কি। সো সিনারিও বেসড এরকম আসবে যে অ্যালাইন্ড উইথ ভিশনস অফ এআই কিনা। এখন চারটা ভিশনের সাথেই তো অ্যাকচুয়ালি এটা যাবে না, এই এই জিনিসটা। আরেকটা হচ্ছে যে টুরিং টেস্ট। টুরিং টেস্ট কি জিনিস? টুরিং টেস্ট হচ্ছে যে আল্লাহ, এতগুলো জিনিস কই গেল। হ্যাঁ, টুরিং টেস্ট হচ্ছে যে একটা হিউম্যান জাজ একটা আরেকটা হিউম্যান আর একটা মেশিনকে ডিফারেন্সিয়েট করতে পারতেছে কিনা। ফর এক্সাম্পল আমাকে একটা টেস্টে বসানো হলো, আরেক সাইডে চ্যাট জিপিটি কে বসানো হলো। এখন বাট আমি কিন্তু মানে হিউম্যান জাজ হিসাবে ফর এক্সাম্পল নোফার ভাই আছে, এখন উনি জাজ করবে যে আমি কোনটা কোনটা লিখতেছি আর চ্যাট জিপিটি কোনটা লিখতেছে, বাট ওনার কিন্তু মানে এই যে এই জিনিসটা ভোকাল বা রিটেন ফরম্যাটে। সো জাজের কাছে কিন্তু ওই জিনিসটা নাই যে আমি দেখে বুঝতেছি, আমার রিটেন ফরম্যাটটা সে দেখতে পারবে বা ভোকালি বুঝতে পারবে কিনা। কোন মেশিন পাস করবে তখনই যদি ইভ্যালুয়েটর আইডেন্টিফাই করতে না পারে যে কোনটা মেশিন থেকে আসতেছে কোন আনসারগুলো আর কোনটা হিউম্যান থেকে আসতেছে। চ্যাট জিপিটি কিন্তু এই কারণে বলতে গেলে একটু হলেও পাস করে টুরিং টেস্ট। বাট সিটিতে যেটা আসছিল, একটা ভেজিটেবল কাটার অবভিয়াসলি টুরিং টেস্ট পাস করবে না। আর এটার সাথে যে জাস্টিফিকেশন দিতে হবে সেটা হচ্ছে যে টুরিং টেস্টের জিনিসটা কি, টুরিং টেস্টটা, তারপর 1-2 লাইনে লিখতে হবে যে as the vegetable color cannot imitate a human even in the slightest, therefore it does not pass the Turing test. আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে সরি আমি অনেক তাড়াতাড়ি শিফট করতেছি স্লাইড, কারণ নিজেই ভুলে গেছি কোনটাতে কি আছে। হ্যাঁ, ইজ এআই নেসেসারি, এআই নেসেসারি। আর এটাও ইজ এআই রিলেশন উইথ ইন্ডাস্ট্রি, এই দুইটা আই উড সাজেস্ট চ্যাট জিপিটি করে ছোটখাটো একটা আনসার মনে রাখা। এগুলা স্লাইডেও কোথাও পাই নাই। ইজ এআই নেসেসারির সাথে এটা একটু রিলেটেড, যে ডিসঅ্যাডভান্টেজ অফ এআই। সো চ্যাট জিপিটিতে যেটা দিছিলাম সেটা সে একটা আলটিমেটলি কি বলে প্রোজ অ্যান্ড কনস টাইপ দিছে। এই যে সবগুলোরই প্রোজ অ্যান্ড কনস দিছে, যে কয়েকটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া অনুযায়ী সে প্রোজ অ্যান্ড কনস। এখন এটা আমি মুখস্থ করতে বলতেছি না, একটা জাস্ট আইডিয়া দেওয়া যে কিভাবে আনসার করা যায় সেটাই। আচ্ছা, এটা গেল চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ তেমন কিছু নাই, এই চারটা কোয়েশ্চেন পড়লেই হোপফুলি হবে। চারটা কোয়েশ্চেনের মধ্যে আমি আবার একটু রিপিট করতেছি। হোয়াট ইজ এআই ডেফিনিশন নোটে আছে, ভিশনস অফ এআই নোটে আছে, এটা জাস্ট সিনারিও বেসড আসবে আর কি। আর টুরিং টেস্ট পাস করে কিনা কোনো একটা গিভেন এজেন্ট। ইজ এআই নেসেসারি আর এআই রিলেশন উইথ ইন্ডাস্ট্রি, এটাও এটা স্লাইডে আছে কিনা আমি ঠিক শিওর না। মোস্ট প্রবাবলি আছে, এটা একটু পড়ে নিতে হবে, রিলেশন উইথ ইন্ডাস্ট্রি বা ইজ ওইটাই। হ্যাঁ,
ইজ এআই নেসেসারি, এটাও আই গেস সিনারিও বেস দিতে পারে, যে কোনো একটা কাহিনী বলে দিল, তারপর বললো যে এই সিনারিওতে এআইটা দরকার ও আছে নাকি না, আচ্ছা আচ্ছা, এরকম হ্যাঁ দিতেও হ্যাঁ হ্যাঁ পারে চাইলে। হ্যাঁ, সেটা ঠিক। হইতে পারে। এখন একটা জিনিস আমি একটু সাজেস্ট করব বোঝা, যেটা এখনো আপনাদের সামনে করতে পারি, সেটা হচ্ছে এই দুইটার ডিফারেন্সটা বোঝা। অটোমেশন হচ্ছে একটা কাজকে অটোমেটিকলি করা, যেখানে হিউম্যানের আর কাজ করা লাগতেছে না। আর এআই হচ্ছে যেখানে মেশিনটার ইন্টেলিজেন্স আছে। এই যে অটোমেশন হচ্ছে রেপিটেটিভ রুল বেসড টাস্ক, এক্সামে যেটা দিছিল সেটা হচ্ছে কিন্তু একটা অটোমেশনের এক্সাম্পল। মানে যে মেশিনটা তার মানে যে ভেজিটেবল বা একজন মানুষ যদি হাতও দিয়ে দেয় সেটাও সে কেটে ফেলবে, কারণ তার কোনো ইন্টেলিজেন্স নাই। এটাই এই ডিফারেন্সটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, যে একটা সিনারিওতে কি অটোমেশন লাগবে নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে, নাকি একটা গিভেন সিনারিওতে অটোমেশন আছে নাকি এআই আছে, এই যে ডিফারেন্সটা বোঝা। এই যে বেসড অন ফিক্সড রুলস, স্ক্রিপ্টস অর ওয়ার্কফ্লোজ, মানে কোড কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এআই তে যেমন চেঞ্জ হয়, মানে মডেলটা লার্ন হয়, এআই তো চেঞ্জ হয় না, লার্ন করে আর কি, লার্নিং কোনো মেকানিজম নাই এটাতে। এই যে ফলোস প্রিসেট অ্যাকশনস, তারপর কন্টিনিউয়াসলি লার্নস এন্ড অ্যাডাপ্টস। সো এই দুইটার মধ্যে ডিফারেন্স বোঝাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার 1 এর কোশ্চেনটার জন্য। আর কি আরো কিছু অ্যাড করার আছে এখানে? আমার কিছু মনে হয় না লাগবে। ওই এআই ভার্সেস অটোমেশনটা বোঝা, আর ভিশনস অফ এআইটা একটু মুখস্থ করা এখান থেকে। আর এই মুখস্থ প্লাস বোঝা আর কি, এইগুলা। আই গেস নাই, এর পরেরটাতে গেলাম, সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্টস। এখানেও আমি মুখস্থ করা আই উড সাজেস্ট নট। আমি জাস্ট সাজেস্ট যেগুলো করবো সেটা হচ্ছে যে র্যাশনাল এজেন্ট মানে কি, অমনিসিয়েন্ট এজেন্ট মানে কি, আর অটোনমাস এজেন্ট মানে কি। এইগুলাও এরকম মানে চাবে না যে ডিফাইন হোয়াট ইজ অ্যান অমনিসিয়েন্ট এজেন্ট। বলতে পারে যে একটা সিনারিওতে ইজ ইট অ্যান অমনিসিয়েন্ট এজেন্ট বা ইজ ইট আ র্যাশনাল এজেন্ট। এখন র্যাশনাল, এটা স্লাইড থেকে একটু বলি। র্যাশনাল এজেন্টের যে জিনিসটা সেটা হচ্ছে যে সে তার এক্সপেক্টেড পারফরমেন্স মেজার প্রতিটা অ্যাকশনে ম্যাক্সিমাইজ করার ট্রাই করে। ফর এক্সাম্পল, একটা একটা ট্যাক্সি ড্রাইভারকে আমি ট্যাক্সি ড্রাইভার এজেন্টটাকে চিন্তা করি। এখন তার পারফরমেন্স মেজার চিন্তা করি যে স্পিড টু রিচ ডেস্টিনেশন, ঠিক আছে? তার মানে এই এজেন্টটা তখনই র্যাশনাল হবে যখন সে শর্টেস্ট পাথটা খোঁজার ট্রাই করবে, কারণ তার পারফরমেন্স মেজার হচ্ছে ওইটা, শর্টেস্ট টাইম টু রিচ ডেস্টিনেশন। এই কারণে সে শর্টেস্ট পাথটা ফলো করবে, তাইলেই সে র্যাশনাল এজেন্ট হবে, কারণ তার প্রতিটা অ্যাকশন সিলেক্ট হয় টু ম্যাক্সিমাইজ ইটস পারফরমেন্স মেজার। এটাই হচ্ছে র্যাশনাল এজেন্ট। আর অটোনোমাস হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে যে এটা কতটা তার কোডের উপর ডিপেন্ড করতেছে আর কতটা তার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তার নেক্সট অ্যাকশন চুজ করতেছে, এজেন্টটা কি অটোনোমাস কিনা। ওন এক্সপিরিয়েন্স ভার্সেস নলেজ অফ ডিজাইনার, মানে ডিজাইনারের প্রোগ্রামের উপর কতটা সে ডিপেন্ড করতেছে। এই কারণে কিন্তু মানে যতগুলা এআই এজেন্ট আছে এগুলো কিন্তু ডিজাইনের উপর ডিপেন্ডেন্ট না, ওদের অ্যাকশনগুলো, কারণ ম্যাক্সিমামই এখন লার্ন করে করে শিখছে, সে তার নিজের এক্সপিরিয়েন্স আছে। এরপর আসলো পিয়াস, আমি একটু পরে আসতেছি, আর একটা কুইজনই ছিল, ওয়েট। আচ্ছা, অমনিসিয়েন্টটা আবার এখানে নাই, অমনিসিয়েন্টটা আছে নোটে। অমনিসিয়েন্ট হচ্ছে যে এভরি পারসেপ্টের জন্য সে কি মোস্ট এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট অ্যাকশন নিচ্ছে কিনা। অমনিসিয়েন্ট এজেন্ট আর র্যাশনাল এজেন্টের মধ্যে ডিফারেন্স আছে। র্যাশনাল এজেন্ট মানে হচ্ছে যে একটা গ্রিড চিন্তা করি, এত ইনডেপথ আসবে না, আমি জানি না এত ইনডেপথ বোঝা দরকার আছে কিনা। এটা তার অরিজিনাল বা ইনিশিয়াল পজিশন চিন্তা করি, এটা গোল চিন্তা করি, ঠিক আছে? র্যাশনাল এজেন্ট হচ্ছে যে সে বুঝবে যে আচ্ছা এই ব্লকটা ব্লকড মনে করি, মানে এই গ্রিডের এই ব্লকটা, এদিক দিয়ে সে যাইতে পারবে না। তো ওর কাছে মনে হবে যে তার কাছে যদি, এটাও ব্লকড, তার কাছে যদি দুইটা অপশন দেওয়া থাকে, সে ওই অপশনটাই চুজ করবে যেটা তার জন্য ভ্যালুটা বা পারফরমেন্স মেজারটা হাইয়েস্ট করবে। আমি বুঝাতে পারতেছি কিনা আমি শিওর না। অমনিসিয়েন্ট এজেন্ট হচ্ছে সে সবসময় ওই অ্যাকশনটাই নিবে যেটা দিয়ে সে তার গোল রিচ করবে, একদম গ্যারান্টি। বাট এটা অবভিয়াসলি অমনিসিয়েন্ট এজেন্ট থিওরিটিক্যালি আছে, বাট
ওইটা নাই, কি বলে, রিয়েলিস্টিকলি নাই। কারণ প্রতিটা পারসেপ্টের জন্য সে বেস্ট অ্যাকশন নিতে পারবে কখন, যে সে তখন একদম মানুষই বলতে গেলে, বা মানুষও কিন্তু সবসময় সেটা পারে না। মানে সে এনভায়রনমেন্ট থেকে যখন সে সব, মানে যেই পারসেপ্ট পাচ্ছে সেটার জন্য সে সবসময় অবজেক্টিভলি মোস্ট এফেক্টিভ আর এফিশিয়েন্ট অ্যাকশন নিচ্ছে কিনা। আর র্যাশনাল হচ্ছে যে সে তার পারফরমেন্স মেজারটা, আমি এই গ্রিডটা কেন আছে নিজেও জানি না। র্যাশনাল এজেন্ট হচ্ছে যে উম, তার পারফরমেন্স মেজারটাকে ম্যাক্সিমাইজ করতেছে কিনা প্রতিটা স্টেপে। ঠিক আছে, আচ্ছা গ্রিডটা কেন আছে এখন মনে পড়ছে। একটা র্যাশনাল এজেন্ট যদি না হয় আর এটা যদি একটা গোল হয়, আর পারফরমেন্স মেজার হচ্ছে শর্টেস্ট পাথ টু রিচ গোল, ঠিক আছে, একটা র্যাশনাল এজেন্ট এইভাবে যাবে, কারণ তার পারফরমেন্স মেজারটাকে তার ম্যাক্সিমাইজ করতে হবে, শর্টেস্ট পাথ। একটা নন র্যাশনাল এজেন্ট এইভাবে যাইতে পারে, এইভাবে সে গোলের কাছে যায়ও এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে যাবে, একটা নন র্যাশনাল এজেন্ট, কারণ তার পারফরমেন্স মেজার তার ম্যাক্সিমাইজ করা লাগতেছে না। আর অমনিসেন্ট এজেন্ট গ্রিড দিয়ে বোঝানো ডিফিকাল্ট, এটা হচ্ছে যে সে সবসময় মোস্ট এফেক্টিভ আর এফিশিয়েন্ট অ্যাকশন নিতে পারতেছে কিনা। স্লাইডে কই জানি ছিল, এক সেকেন্ড, এই যে পারফেক্ট, যে জিনিসটা এই যে র্যাশনালিটি ম্যাক্সিমাইজেস এক্সপেক্টেড আউটকাম ওয়াইল পারফেকশন ম্যাক্সিমাইজেস অ্যাকচুয়াল আউটকাম। মানে র্যাশনালিটি কিন্তু অলওয়েজ, কি বলে, ওইটা গ্যারান্টি করে না যে সে এক্সপেক্ট, মানে তার অ্যাকচুয়াল আউটকামটা ম্যাক্সিমাইজড হবে কিনা, বাট পারফেকশন বা অমনিসিয়েন্স যেটা, সেটা কিন্তু ওইটা গ্যারান্টি করে। এই তিনটা টার্ম গেল, র্যাশনাল এজেন্ট, অমনিসিয়েন্ট এজেন্ট, অটোনোমাস এজেন্ট। তারপর আরেকটা জিনিস আছে যে পারসেপ্ট বলা, আচ্ছা এটা দিয়ে শুরু করা উচিত ছিল। পারসেপ্ট, অ্যাকশন, ফাংশন, এটা মানে কি? পারসেপ্ট মানে হচ্ছে সে এনভায়রনমেন্ট থেকে কি ইনফরমেশন পাচ্ছে, অ্যাকশন হচ্ছে সেই পারসেপ্টের অনুযায়ী সে কি অ্যাকশন নিচ্ছে। কেউ কি নতুন, না আসলে যাই হোক। আচ্ছা সালমান, হ্যাঁ ভাই। এটা কি ইয়ার মতো ওই যে টিয়ারে যে পড়ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এর মতো সর্ট অফ ওইটার মতো নাকি? ওইটা ভাই এগুলোর সাথে আপনি রিলেট করেন, কি বলে, টাইপস অফ এজেন্টস আছে না, টাইপস অফ এজেন্টে লাস্টের এজেন্টটা লার্নিং এজেন্ট, যেটা খুঁজে পাচ্ছি না কেন কিছু। ওই যদি ক্রস করে গেলি মনে হয় না না না, নিচের এটা দিকে পরে আছে, এই যে গোল বেজে পড়ে লার্নিং, হ্যাঁ যেটা লার্নিং এজেন্ট আর কি রিইনফোর্সমেন্ট লার্নিং বা রিইনফোর্সমেন্ট লার্নিং লিখেন না, আই উড সাজেস্ট, কারণ এটা বইয়ে কোথাও নাই, জাস্ট লার্নিং এজেন্ট বলছে। না মানে না, ওটা এজেন্টের লেখার জন্য না, আমি মানে ইয়া থিওরিটা কি ওই টাইপের হ্যাঁ, মতো কিনা, ওই থিওরিটা যে বেস্ট লার্নিং, পসিবল, হ্যাঁ ওই ভিতরে যে পড়ে অমনি। দেখবেন রিইনফোর্সমেন্ট লার্নিং এর মতোই সব আছে, বাট জিনিসটা হইতেছে ওই যে এজেন্ট বা ওই শিখে শিখে হইতেছে আবার মানে ইমপ্রুভ করতেছে এই আর কি। রিইনফোর্সমেন্ট লার্নিং যতগুলো এতক্ষণ বলছি ওটার সাথে কিছু রিলেটেড না। রিইনফোর্সমেন্ট লার্নিং শুধু ওইটা লার্নিং এজেন্টের সাথে রিলেটেড, র্যাশনাল এজেন্টের সাথে একটু রিলেটেড, যেটা বলতে চাইলেন, হ্যাঁ র্যাশনাল এজেন্টের সাথে একটু রিলেটেড, কারণ সে সবসময় ম্যাক্সিমাইজ করার ট্রাই করতেছে। ওই দিক থেকে হ্যাঁ, রিইনফোর্সমেন্ট লার্নিং এর সাথে একটু রিলেটেড। এরপর আসে হচ্ছে, কি আসে এরপর, এইটা জাস্ট আমি একটু শর্টে বুঝাই, কারণ এটা বোঝা একটু হলেও ইম্পর্টেন্ট। আচ্ছা, এই এজেন্ট মানে এই ভ্যাকুয়াম ক্লিনারটাকে আপাতত ভুলে যাই, জাস্ট দুইটা গ্রিডের একটা ব্লক চিন্তা করি, ঠিক আছে, এ আর বি। এখন এ যদি ক্লিন হয় তার অ্যাকশন হবে, এই পারসেপ্টটা মানে কি, এ ক্লিন, তার মানে ভ্যাকুয়াম ক্লিনারটা যেখানে আছে সে আপাতত এতে আছে, আর সে দেখতেছে যে এ ক্লিন, মানে এনভায়রনমেন্ট থেকে সে এই দুইটা জিনিস পাচ্ছে। তার অ্যাকশন কি হবে, রাইটে যাওয়া, সে রাইটে যাবে আবার বিতে। আর এই পারসেপ সিকোয়েন্স মানে হচ্ছে এটা একটা লুকআপ টেবল টাইপ, যেখানে অল পসিবল এনভায়রনমেন্ট থেকে পারসেপ বা অল পসিবল কম্বিনেশন আছে, সেই কারণে সে সেটা করেসপন্ডিং সে কি অ্যাকশন নেবে। এ ডার্টি হলে ভ্যাকুয়াম ক্লিনার সাক করে সেই ট্র্যাশ বা যে গার্বেজ আছে সেটাকে সে ক্লিন করবে। বি ক্লিন হলে আবার কি বলে, ওই অনুযায়ী সে লেফটে যাবে, এতে যাবে, আবার এতে দেখবে কি কিছু আছে কিনা, এভাবে। এখন এরকম কিছু আসবে না আপাতত, আমার যেটা মনে হচ্ছে সিটি টু এর মতোই আসবে, যে ম্যান্ডেটরি যে কোশ্চেনটা, কোশ্চেন ওয়ান চ্যাপ্টার 1+2, আবার এটা বলছে যে এটাও চেঞ্জ হতে পারে। এরপর আসে পিয়াস, যেটা পারফরমেন্স মেজার এনভায়রনমেন্ট অ্যাকচুয়েটার সেন্সর। এইটা একটু ইম্পর্টেন্ট, কারণ যে কোনো একটা এনভায়রনমেন্ট বলে দিবে, আর ওই অনুযায়ী পারফরমেন্স মেজার বা এই পিয়াসটা আমার লিখতে হবে। পারফরমেন্স মেজার এতগুলো দেওয়া লাগবে না, আই উড সাজেস্ট একটা বা দুইটা, একটা দিলেও এনাফ। বইয়ের যতগুলো দেখছি সবগুলো একটাই দেওয়া। বই কোনটা, এটা বই বই বই
এই যে ট্যাক্সি ড্রাইভারটা তো আছেই, ট্যাক্সি ড্রাইভারটা না বলি, এই যে এইখানে আছে, এখানে যেমন মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম, এখানে এটার পারফরমেন্স মেজার কি কি, এটার এনভায়রনমেন্ট কি, অ্যাকচুয়েটার্স কি, সেন্সরস কি, এগুলা বলা আছে। তারপর পার্ট পিকিং রোবটটা, এটা বুঝতে যদি কারো প্রবলেম হয়, এটা হচ্ছে যে একটা কনভেয়ার বেল্ট চিন্তা করব, সেটা থেকে সে পার্ট উঠায় করেসপন্ডিং বিনে বসাবে, ঠিক আছে, এটা হচ্ছে পার্ট পিকিং রোবট, এটা স্লাইডে আছে। অনেকটা যে ফ্রুট সর্টিং এর মতো, হ্যাঁ হ্যাঁ, কলাকে আলাদা করবে, আপেলকে আলাদা করবে, ওটাই আর কি। পিয়াসটা আই গেস সবাই ক্লিয়ার হওয়ার কথা, যে একটা এজেন্ট, পিয়াস জিনিসটা কি, সেটা হচ্ছে যে একটা ইন্টেলিজেন্ট এজেন্টকে ইভ্যালুয়েট করার একটা ফ্রেমওয়ার্ক। সো এটা একটা পারফরমেন্স মেজার থাকবে, ও কোন এনভায়রনমেন্টে কাজ করবে। অ্যাকচুয়েটার আর সেন্সর নিয়ে, অ্যাকচুয়েটারটা একটু কনফিউজিং, কারণ সবাই ভাবে যে অ্যাকচুয়েটার একটা ফিজিক্যাল বা হার্ডওয়্যার টাইপ ডিভাইস, ফর মানে এটা একটা ফোর্স এক্সার্ট করবে। অ্যাকচুয়েটার এরকম কিছু না। অ্যাকচুয়েটার বেসিকলি হচ্ছে যে এজেন্টটা এনভায়রনমেন্টের উপর কি দিয়ে অ্যাক্ট করতেছে, ঠিক আছে। বেসিকলি সেন্সরগুলোকে আমি যদি আলাদা করি, বাকি সব কম্পোনেন্টই তার অ্যাকচুয়েটার। ফর এক্সাম্পল কয়েকটার অ্যাকচুয়েটার আপনি ডিসপ্লে স্ক্রিনও দেখবেন, এই যে স্ক্রিন ডিসপ্লে। সো ওইগুলোও কিন্তু অ্যাকচুয়েটার হইতে পারে। ইন্টারেক্টিভ ইংলিশ টিউটার, এটার জন্য স্ক্রিন ডিসপ্লে হচ্ছে একটা অ্যাকচুয়েটার, আর সেন্সর হচ্ছে কিবোর্ড। সে সেন্সরগুলো হচ্ছে যে সে এনভায়রনমেন্ট থেকে কিভাবে ইনপুট পাচ্ছে, অ্যাকচুয়েটার হচ্ছে সে এনভায়রনমেন্টে কিভাবে আউটপুট দিচ্ছে। আর এনভায়রনমেন্ট কি, সেট অফ স্টুডেন্টস যেমন এখানে আছে, পার্ট পিকিং রোবটে এনভায়রনমেন্ট আছে, কনভেয়ার বেল্ট উইথ পার্টস, হ্যান ত্যান ওইসব। সো এইরকম যদি একটা সিনারিও ডিসক্রাইব করে আর বলে যে পিয়াস মেজারটা অ্যাপ্লাই করো, তখন এইভাবে আর কি ভাগ করতে হবে, যে পারফরমেন্স মেজার কি কি হইতে পারে। এগুলো কিন্তু ডিরেক্টলি বলে দিবে না যে পারফরমেন্স মেজার সব সিনারিওতে থাকবে না, এটা বুঝে নিতে হবে। এটা নিয়ে তো আই গেস কারো কনফিউশন নাই। পিয়াস এরপর যেটা আছে সেটা হচ্ছে এজেন্ট টাইপস। এজেন্ট টাইপগুলো আমি এখান থেকে আর বলতেছি না, যেহেতু এখানে স্লাইডে অলরেডি আছে। এটাও আমি আবার ওই সেম, এই জিনিসটা আমি বারবার রাখবো, কেউ অ্যানয়েড হবেন না। সিম্পল রিফ্লেক্স এজেন্ট হচ্ছে যে তার কারেন্ট পারসেপ্ট, মানে সে যেখানে আছে সে শুধু ওইটার উপর বেসিসে তার অ্যাকশনগুলো ডিফাইন করে। ফর এক্সাম্পল সে যদি এখানে থাকে, সে জানে যে তার ডায়াগোনাল মুভমেন্ট আপাতত চিন্তা না করি, ঠিক আছে, সে এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে, আর এখানে যেতে পারবে। সে এগুলো জানে আর কি, যে সে তার কারেন্ট পারসেপ্ট অনুযায়ী সে কই কই যাইতে পারবে। এটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট। মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট একটা স্টেট ক্যারি করে। এটা এখানে আমি লিখতে ভুলে গেছিলাম, স্লাইডে আছে, সরি। এটা হচ্ছে যে এখন সিম্পল রিফ্লেক্স এজেন্ট এটা বুঝবে না যে সে যে এখানে যদি যায় সে গ্রিডের বাইরে চলে যাবে, এটা সে বুঝবে না। বাট একটা মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট এটা বুঝবে যে সে যদি এখানে থাকে, কারণ সে তো জানে না যে সে কই আছে, সে জানে যে সে কোন কোন জায়গায় যাইতে পারবে কারেন্ট পারসেপ্ট অনুযায়ী। আর মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট হচ্ছে যে সে কারেন্ট পারসেপ্ট তো জানেই, প্লাস তার একটা ইন্টারনাল স্টেট থাকে যেটা প্রিভিয়াস স্টেটের উপর ডিপেন্ড করতেছে। ফর এক্সাম্পল সে যদি এখানে থাকে, সে জানবে যে সে যদি 0 0 হয় তাহলে এটা 0 1, এটা 0 2, এটা 0 3, এরকম টাইপ। মানে তার ইন্টারনাল স্টেটটা আপডেট হয় ডিপেন্ডিং অন কারেন্ট স্টেট, ঠিক আছে। আর গোল বেসড এজেন্ট তো সবাই জানি যে তার একটা ইনিশিয়াল স্টেট থাকে আর একটা গোল স্টেট থাকে। তার গোল এখন সে যেভাবেই হোক সেইভাবে রিচ করবে আর কি, ঠিক আছে। আমি এটা কিভাবে আঁকলাম আমি নিজে জানি না, সরি। 1 2 3 4 এরকম কোনো একটা পাথ ফলো করে সে গোলকে রিচ করবে, এটা হচ্ছে গোল বেসড এজেন্ট। আর ইউটিলিটি বেসড এজেন্ট যেটা, সেটা হচ্ছে যে গোলকে রিচ করবে প্লাস সবচেয়ে এফিশিয়েন্ট ভাবে সে রিচ করবে, ঠিক আছে। আর লার্নিং এজেন্ট হচ্ছে যেটা বললাম রিইনফোর্সমেন্ট এজেন্ট, সে ট্র্যাভার্স করে করে দেখবে, তারপর তার পারফরমেন্স মেজারটাকে বা তার বেটার ফাংশনালিটি সে অ্যাচিভ করার ট্রাই করবে, এটা হচ্ছে লার্নিং এজেন্ট। এনভায়রনমেন্ট টাইপস আমি এখন এক একটার ডিসকাস করতেছি না আপাতত, কারণ এটা পড়লেই ক্লিয়ার হবে। আর এটা আই উড সাজেস্ট মুখস্থ রাখা, মুখস্থ অ্যাজ ইন এইটা না, মানে এই ওয়ার্ডিংটা না, আমি বলতেছি যে এইগুলা, মানে এনভায়রনমেন্ট টাইপ কত প্রকার হইতে পারে, আর এগুলো এক একটার মানে কি, জাস্ট মানেটা বুঝতেই হবে, এগুলো মুখস্থ করা লাগবে না, এটাই। আচ্ছা, সিম্পল এজেন্টের ক্ষেত্রে বললি যে সে মানে গ্রিড ক্রস করলে ওটা সে বোঝার কথা না, তাই না? না, আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিছি, এটা বেশি ইন ডেপথ অ্যানালাইসিস করিস না মানে
আচ্ছা, যেটা বলতে নিয়েছিলাম ওটা হইতেছে তোর মানে জিনিসটা তো এরকম যে ইফ এটা দেন এটা, তাই না? মানে সিম্পল এজেন্টের জন্য এক্স্যাক্টলি, যেটা হয় হ্যাঁ যে এক্স্যাক্টলি। তোর তার কোনো জিনিস, হিস্ট্রি স্টোর করে না, সে মেইন হ্যাঁ কথা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এটা। বাট আমি তো একটা কন্ডিশনের মধ্যে এভাবে দিতেই পারি যে তোর জিনিসটা হ্যাঁ, ওটা এই আমি বর্ডারের বাইরে দিক যাবে। থেকে ভুল বলছি। হ্যাঁ, ইফ এলস মানে সিম্পল রিফ্লেক্স এর জন্য এক্স্যাক্টলি ইফ এলস কোনো ভ্যারিয়েবল ছাড়া চিন্তা কর। মানে হ্যাঁ হ্যাঁ, ভ্যারিয়েবলই তো ভ্যালু স্টোর করে, তাই না? আর মডেল এটা বেস হইলে রিফ্লেক্স এটা এজেন্টও হবে, হবে। জিনিসটা হলো একটু কি, তো আর ওই মডেল বেস হিসেবে। রিফ্লেক্স এজেন্টও এক্স্যাক্টলি সেম সিম্পল রিফ্লেক্স এর মতনই, বাট ইট হ্যাজ ভ্যারিয়েবলস টু স্টোর ইনফরমেশন, বা কোনো একটা ডেটাবেস আছে তার, যেখানে সে হ্যাঁ প্রিভিয়াস হিস্ট্রি সে স্টোর করে, যেটা অনুযায়ী সে একটু হলেও বেটার অ্যাকশন নিতে পারে। আর গোল বেসড আর ইউটিলিটি তো আরো ইজিয়ার বোঝা। হুম, ঠিক আছে। এখন এইগুলো আমি আর এক একটা করে যাচ্ছি না, যেটা বললাম এগুলো জাস্ট মনে রাখতে হবে যে এইগুলো আর কি কেন। কারণ একটা এক্সাম্পল দিয়ে দিতে পারে যে অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার এনভায়রনমেন্ট, ওই অনুযায়ী সে বলতে পারে বা স্যার কোশ্চেন করতে পারে যে কি কি, তুমি একটু বলো যে এটা কি টাইপের এনভায়রনমেন্ট, তখন কিন্তু এগুলো দেওয়া থাকবে না বা দেওয়া না থাকতে পারে। এখন এইগুলা কেমনে হয়েছে আপনাদের মধ্যে কি একজন বলেন? আমি মনে হইতেছে সব কথা বলতেছি। হ্যালো, মিটিংয়ে কেউ আছি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মিন বল। সবাই ঘুম সেই। আচ্ছা, অটোমেটেড ট্যাক্সি ড্রাইভারস এনভায়রনমেন্ট পার্শালি অবজারভেবল কেন? কারণ এটা হচ্ছে যে সালমান, মানে হ্যাঁ অফ টপিক বলি বুঝছিস? হ্যাঁ হ্যাঁ। তোর তোর যেরকম ফিল হইলো মাত্র, আমাদের এজেন্ট স্যারের পুরা সেমিস্টার তাই ফিল হয়েছে। কেউ কোনো কথা বলে না, আমি এটা বলতে গিয়ে বলি নাই। সবাই ওই মুডেই আছে এখন। জিজ্ঞেস করলো কিছু বলবো না। আচ্ছা, আমি না ডিসকাশন মোডে চলে গেছি, ডিসকাশন মোডে যাওয়া উচিত আমার, এক্সপ্লেনেশন মোডে আমি আছি আপাতত। ঠিক আছে, এক্সপ্লেনেশন লাগবে না হোপফুলি, কারণ নোটে আমি ওইভাবেই লিখছি। এখন যেটা কথা সেটা হচ্ছে যে এরকম একটা সিনারিও দেওয়া থাকবে, এই অনুযায়ী এগুলো বলতে হবে। ঠিক আছে, এখন এরকম আমি যেটা বললাম এরকম কোনো কোশ্চেন আমি আবার বইয়ে পাইলাম না, কই গেল? এখন এই ট্যাক্সি ড্রাইভারের এক্সারসাইজ কোশ্চেনটা কি সিটিতে আসছিল না? না, এটাই আমি অবাক, এটা আসে নাই সিটিতে। যেটা আসছে সেটা আমি, আচ্ছা সেটা আমি অলরেডি স্কিপ করে গেছি, কারণ হ্যাঁ, একটা সিনারিও দেওয়া, সিনারিওতে এজেন্ট গুলাকে লিস্ট করতে বলছে, আর সরি টাইপ অফ এজেন্টকে লিস্ট করতে বলছে। ফর এক্সাম্পল একটা ক্যামেরা আছে, এআই সিস্টেম আছে যেটা কম্পিউটার ভিশন ইউজ করে কি করবে, ফল্টি পার্ট গুলাকে ডিফারেন্সিয়েট করবে। প্যাকেজিং একটা সিস্টেম বা এজেন্টকে চিন্তা করতে পারি যেটা প্যাকেট করবে। আর একটা হচ্ছে এটা তো সেম এআই কম্পিউটিং, হ্যাঁ এটা সেম। টোটাল তিনটা আমি লিখছিলাম আমার যতটুকু মনে পড়ে, একটা প্যাকেজিং আর একটা ধরেন ডিসকার্ডের জন্য, ঠিক আছে, বা সেন্ড ফর কারেকশন। এখন সিম্পল রিফ্লেক্স এজেন্ট কিন্তু এটা প্লাস এটা প্লাস এটা, কারণ এইগুলার কোনো ইন্টেলিজেন্স নাই। ঠিক আছে, এটা জাস্ট কারেন্ট পারসেপ্টের উপর ডিপেন্ড করতেছে। ওইটার সামনে একটা জিনিস আসতেছে, তখন এসে একটা ছবি তুলতেছে, এরকম টাইপ। তারপর এটাও সেম, এখানে কিন্তু অলরেডি তাকে সর্ট করে দেওয়া হচ্ছে, যেখানে যে জিনিসটা চেঞ্জ বা আমি যেটা লিখছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা লার্নিং এজেন্ট আছে, আর এইটা এটাই আমি জাস্ট জাস্টিফিকেশন যে লার্নিং এজেন্ট আছে, এটা শিখতেছে বা এটাকে শিখানো হয়েছে আগে, এরকম টাইপ। rational specify the PS, হ্যাঁ, এক একটার জন্য পারফরম্যান্স এনভায়রনমেন্ট অ্যাকচুয়েটর সেন্সর। এটার জন্য পারফরম্যান্স কি হবে এটা তো বুঝতেই পারতেছি, নাম্বার অফ কারেক্টলি ক্লাসিফাইড প্রোডাক্টস, তাই না, এআই সিস্টেমটা। বাট রিফ্লেক্স এজেন্টগুলোর জন্য কি হবে? এগুলো সবগুলোর জন্য রিফ্লেক্স এজেন্ট মোস্টলি আই উড সাজেস্ট লেখা স্পিড, যে হাউ মেনি ইমেজেস ক্যাপচার্ড পার সেকেন্ড বা পার ইউনিট টাইম, এরকম টাইপ কিছু একটা, কারণ কিছু একটা তো লিখতে হবে, সেন্স মেক কম করলেও কিছু একটা লিখতে হবে। এটার অ্যাকচুয়েটার হচ্ছে ওই ক্যামেরা সুইভেল থাকে না, যে ক্যামেরা এক ডিরেকশন থেকে আরেক ডিরেকশনে মুভমেন্ট, ওইটা অ্যাকচুয়েটার লিখতে পারি। আর বা ডিসপ্লে স্ক্রিনও এটা লিখতে পারি। আর সেন্সর হবে এটার ক্যামেরা, যেটা ওইটাই সেন্সর।
এইটার সেন্সর অনুযায়ী আমি ক্যামেরা লিখছিলাম আমার যতটুকু মনে পড়ে। এটার অ্যাকচুয়েটারে আমি নান লিখছিলাম, বা ওই ডিসপ্লে, সরি, এটার অ্যাকচুয়েটার ডিসপ্লে। পারফরমেন্স যেটা বললাম, অ্যাকুরেসি ওইসব। আর এনভায়রনমেন্ট হচ্ছে ফ্যাসিলিটি, তারপর কি বলে, কি জানি বলে এটাকে, আমি ভুলে গেলাম। উনি যে যা লিখছে সবকিছুতেই নাম্বার দিচ্ছে, বুঝছেন? আমি সেটাই দেখলাম। ওনাকে জাস্ট যে এক্সপ্লেন করা লাগবে আমরা কোনটা কি লজিকে লিখছি। ওইটাই, হ্যাঁ, মানে সবার আনসার সেম হবে না, এটা বুঝাই যাচ্ছে। আমি কিছু এক্সপ্লেইনও করি নাই, এক লাইন মানে লিখছি, লিখে এক লাইন করে, খালি এক লাইনও এক ওয়ার্ডে করে লিখছি, তাও দেখি ফুল নাম্বার দিছে। এই যে 3 নাম্বার কোশ্চেনটা, এটার কথা বলছিলাম, ট্যাক্সি ড্রাইভিং একটা কোশ্চেন আসছিল, এটা কি সেম কোশ্চেন যেটা বইয়ে আছে? একটু দাঁড়ান ভাই, ভুলে গেছি কি আসছিল। সিটি 3 তে বুঝছেন ভাই, স্যার হচ্ছে কাজী স্যার হচ্ছে, আমি এক্সট্রা সিটি নিছিল, লাস্ট 5 মিনিট এসে আমি পরীক্ষা দিছিলাম, লিটারেলি ডেট পেজ লিখে আসছি, উনি 20-18 দিয়ে করে রাখছে। ভেরি নাইস। Just খালি এক লাইন করে বেশ মেইন ইয়াটা লিখলেই হচ্ছে লিটারালি ফুল মার্ক দিয়ে দেয়। মানে উনি বেশি ভালো তো, লেখার উনি তো দেখি ঝামেলা, আরেকটু বেশি ঠিক। হ্যাঁ, লিখলেই স্যার বেশি পড়বে, বেশি ধরার ট্রাই করবে। 10 মার্ক এক্স্যাক্টলি, হলে উনি এক পেজে বেশি এক্স্যাক্টলি লেখা যাবে বলছেন। না। শোন, এআই তে কাহিনী হলো কি, মানে নলেজ লেভেল তো স্যারের একরকম, আমাদের একরকম, ঠিক আছে? আর আমরা বেশি লিখতে গেলে কি হবে, আমরা অনেক আননেসেসারি টার্ম ইউজ করব, বুঝছিস? তখন এগুলো ভুল হবে। হুম, সেটাই। এক্স্যাক্টলি ভাই, উনি এটা জানি, একটা দুটা লাইন লিখে দিলে ওইটাই বেস্ট। মানে একটা দুটো ওয়ার্ড লিখে দিলে উনি হইতেছে বাকি বেস্ট কেস সিনারিও উনি ভাইবা নেয়, ঠিক আছে? তো ওটা তো বলতে গেলে আমাদের জন্য লাভ, তো অমনি লিখা দিব। উনি হলো গিয়ে অমনিসিয়ান এজেন্ট আর কি। অ্যানালাইজ ইটস পোটেনশিয়াল ইফ ইউ ক্যান এটা তো গল্প না। অ্যানালাইজ ইটস পোটেনশিয়াল ইফ ইউ ক্যান ডিফাইন ইট অ্যাজ অ্যান অটোনোমাস এজেন্ট, এটা তো কোনো স্লাইডের সাথে মিলে না, এটা তো গল্প। কি জানি গল্পে লিখছিলাম, ভুলে গেছি, এবার অনেক কিছু আমার যতটুকু লিখছিলাম। মনে পড়ে পোটেনশিয়াল মানে প্রোজ এন্ড কনস, আমি এটা লিখছিলাম আমার যতটুকু মনে পড়তেছে। মানে এটার প্রোজ কি কনস কি এটাই লিখছিলাম। পোটেনশিয়াল মানে তো ওইটাই, ইফ ইউ ক্যান ডিফাইন ইট অ্যাজ অ্যান অটোনোমাস এজেন্ট। অটোনোমাস এজেন্ট তো একটু হলো, হ্যাঁ, লার্নিং যেহেতু আছে অটোনোমাস এজেন্ট, সেটা তো অন্য, সরি। এখানে আমি আবার একটু সামারি বলতেছি, এখানে জাস্ট পিয়াস এর মধ্যে এইগুলো এক্সাম্পল দেখে বোঝা যে পারফরমেন্স মেজারে কি দিব, এনভায়রনমেন্টে কি দিব, অ্যাকচুয়েটরে কি দিব, সেন্সরে কি দিব, এটা। তারপর 5 টাইপের এজেন্ট কি কি আছে, এনভায়রনমেন্টস কি কি, রেশনালিটি স্যার একটু স্পেসিফিক্যালি বলছো, সো রেশনালিটিটা বোঝা। এটা হচ্ছে যে কারেন্ট পারসেপ্ট অনুযায়ী তার মানে এক্সপেক্টেড আউটকামকে ম্যাক্সিমাইজ করা, ঠিক আছে, এটাই। ইন্টেলিজেন্ট এজেন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে, স্যার স্লাইড বলতেছি, বই থেকে কিছু দিবে না, কারণ এইগুলো আমি মানে মিটিং এর আগে আমি পড়ছিলাম, আপনারা পরে পড়ে নিয়েন, এখন মানে পড়া টাইম লাগবে। এগুলো খুবই ডিফিকাল্ট, ঠিক আছে, খুবই ডিফিকাল্ট মানে খুবই ভেগ, এগুলো বুঝতেই পারি না আমি এগুলো আনসার করব। এই যে যেমন, সো দ্যাট দ্য সিম্পল ভ্যাকুয়াম ক্লিনার এজেন্ট ইজ ইনডিড রেশনাল আন্ডার দ্য অ্যাসাম্পশন ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। স্যারও যে ডিসকাশন টাইপের এক্সাম মানে কোশ্চেনই দিবে যে আমরাও যাতে ডিসকাস করে অ্যান্সার করতে পারি। মানে যেন ডিরেক্টলি কাটা না লাগে কারো আনসার, আমার যেটা হ্যাঁ মনে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সবারই ঠিক আনসার, সেটাই। যদি কনসেপচুয়ালি এক্সপ্লেইন করতে না পারি তাহলে ওই প্লেসে ওইগুলা কাটবে, তো এরকম করে এই কোশ্চেন বসের পার্টে কোনো ম্যাথ আছে? ও মাথায় তো ম্যাথ নাই। অ্যাকচুয়ালি লজিকে ম্যাথ দেখি নাই। একটু আছে, মানে ম্যাথ নাই, লজিকে ওই অ্যানালিটিক্যাল হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্সিটি অ্যানালিসিস টাইপের আসতে পারে বলছিল স্যার, ওই যে বিএফএস বা সার্চ অ্যালগরিদম গুলো। দোস্ত এটা যে কই ভাই গেল, উনি কি দিছে, কই ওই গেল, যে এই যে ডিএফএস বিএফএস এর কমপ্লেক্সিটি, তাও ওটা মানে এখানে কাইন্ড তো অফ নাই, মুখস্থই। এগুলার উপর তো সে এক্সাম নিয়েছে, এখানে তো কোনো নাই, ম্যাথ নাই। এটা স্যার দেয় নাই, এটা স্যার কেন জানি দেয় নাই, আমি বহুত কষ্ট করে মুখস্থ করে গেছিলাম। আই উড কারণ স্টিল সাজেস্ট মুখস্থ করতে, কারণ গল্প লিখলে উনি কম মার্ক দিবে। আপনি যদি মানে বিএফএস বা ডিএফএস এর মুখস্থ ওই কমপ্লেক্সিটি গুলো লিখে আসতে পারেন, অনেক বেশি আমার নাম্বার দিবে, কারণ স্যার বলছে যে ওটা ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করতে। স্যার মনে হয় বলছিল যে মানে প্রসেসটা এক্সপ্লেন করতে দিবে। বাট এটাও বলছিল যে গল্প লিখলে হবে না, আপনার ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করতে হবে, অথচ কোনো ম্যাথই নাই ওনার পার্টে। তার মানে যদি যেটা না পারি বুঝছি, ম্যাথমেটিক্যালি, তখন তো গল্প লিখতে হবে। আমি যেটা বললাম ভাই, ওই যে বিএফএস ডিএফএস এর একটা কি বলে একটা চার্ট ছিল, ওটা মুখস্থ করতে হবে আর কি। ওটা মুখস্থ করলে আপনার গল্পই লিখবেন, গল্পের মধ্যে একটু নীল কালি দিয়ে এগুলো লিখে দিবেন, তাহলে চোখে পড়বে, ইজিলি মার্ক দিয়ে দিবে, সেটাই। আচ্ছা, এই চ্যাপ্টার 2 গেল, আমি এইখানে এগুলো পড়তেছি না, ঠিক আছে, এইগুলা
আমার চিন্তা ছিল যে এই এক্সারসাইজগুলো সলভ করা একসাথে, ঠিক আছে, বাট এই এক্সারসাইজগুলো খুবই ডিফিকাল্ট। আর এইটা একটু বলার মতো আছে, বাকি সবগুলো ভেরি ডিফিকাল্ট। যে এটাই বলছিলাম যে গিভ আ পিয়ার্স ডিসক্রিপশন অফ দ্য টাস্ক এনভায়রনমেন্ট অ্যান্ড ক্যারেক্টারাইজ ইট ইন টার্মস অফ দ্য প্রপার্টিজ লিস্টেড। এই প্রপার্টিজ লিস্টেড এখানে কিন্তু দুইটা কোয়েশ্চেন। একটা হচ্ছে পিয়ার্স ডিসক্রিপশন, যেমন প্লেইং সকার বা সকার প্লেইং রোবটগুলো আছে না, ওইটার একটা পিয়ার্স ডিসক্রিপশন দেওয়া। পারফরমেন্স মেজার তাইলে কি হবে, নাম্বার অফ গোল স্কোর্ড বা নাম্বার অফ গোলস ডিফেন্ডেড, এই দুইটা হইতে পারে। এনভায়রনমেন্ট তো বুঝতেই পারতেছি, অ্যাকচুয়েটার হবে হচ্ছে হুইলস, তারপর হুইলসই তো, হুইলস আর কোন একটা ডিসপ্লে যদি দেই, হ্যাঁ হ্যাঁ সেন্সর হবে যে ক্যামেরা, তারপর প্রক্সিমিটি সেন্সর, এইসব, ঠিক আছে। আর আমি শুধু এটারটাই বলতেছি, বাকিগুলা প্র্যাকটিস করতে পারি বই থেকে পড়ে। আরেকটা হচ্ছে ইন টার্মস অফ দ্য প্রপার্টিজ লিস্টেড, এটা হচ্ছে এটা বুঝে গেল, এটা যে এনভায়রনমেন্টটা কি টাইপ। একটা ফুটবল এই কি বলে, আমি আবার হারাই ফেলছি, sorry। একটা ফুটবল ফিল্ড যদি চিন্তা করি, ওইটাকে এখন আমরা এটা সলভ করি একসাথে, যেটা হচ্ছে যে এটা কোনগুলোর মধ্যে পড়ে। এগুলো যদি মুখস্থ রাখি, যেটা হবে যে আমি জাস্ট দুইটার মধ্যে চুজ করবো প্রতিটা স্টেপে। একটা ফুটবল ফিল্ড কিন্তু ফুললি অবজারভেবল, এভরিথিং অ্যান এজেন্ট রিকোয়ার্স টু চুজ হিজ অ্যাকশন ইজ অ্যাভেলেবল টু ইট বাই ইটস সেন্সর্স, ঠিক আছে। একটা ফুটবল ফিল্ডে আমি দাঁড়াইলে আমি সবকিছু দেখতে পারতেছি মোর অর লেস, সেটা পার্শিয়ালি অবজারভেবল দিব না। Deterministic versus stochastic. Change in an environment or world depends only on current state and agent's action. এটা কিন্তু না, এটা নন ডিটারমিনিস্টিক। কারণ মানে এটা একটু মানে জাস্টিফিকেশন দিব যে একা তো কেউ ফুটবল খেলে না, তার মানে সে মানে এটা সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট না যেটা ডিটারমিনিস্টিক হবে, অন্য এজেন্টও আছে, অন্য লোকজনও খেলতেছে তার সাথে। মানে এটা এই চেঞ্জ ইন এনভায়রনমেন্ট ডাজ নট অনলি ডিপেন্ড অন কারেন্ট স্টেট এন্ড এজেন্টস অ্যাকশন, এই কারণেই এটা ডিটারমিনিস্টিক না, এটা স্টকিস্টিক। তো এটা এটা episodic versus sequential. Obviously the sequential choice of current action is dependent on previous actions. মানে বল ফর এক্সাম্পল এখান থেকে এখানে যাচ্ছে, তারপর এখানে যাচ্ছে, তারপর এখানে যাচ্ছে, সো প্রিভিয়াস অ্যাকশনের উপর ডিপেন্ড করতেছে, হুট করে তো এখান থেকে শুরু হচ্ছে না। সো এটা সিকোয়েন্সিয়াল। স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। এনভায়রনমেন্ট ডাজ নট চেঞ্জ বাট সেমি ডাইনামিকটা একটু কনফিউজিং, এটা বাদ দেই। স্ট্যাটিক এনভায়রনমেন্ট, ডাইনামিক এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ চেঞ্জিং, বল ইজ মোর অর লেস অলওয়েজ অন দ্য মুভ, সো ডাইনামিক। ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস। হ্যাঁ, মানে একদম যদি গ্রিড না চিন্তা করি, এটা কন্টিনিউয়াস। মানে ফুটবল ফিল্ডকে যদি একটা গ্রিড না চিন্তা করি, আর গ্রিড তো কেউ চিন্তা করে না, সো এটা কন্টিনিউয়াস। যে বল কোথায় আছে, তারপর অন্য এজেন্টগুলো কোথায় আছে, এইসব। সিঙ্গেল এজেন্ট ভার্সেস মাল্টি এজেন্ট, অবভিয়াসলি এটা মাল্টি এজেন্টই দিব। সো এই অনুযায়ী এই কোশ্চেনটার আনসার এরকম টাইপ হবে আর কি। পিয়াস ডিসক্রিপশন দিলাম অফ দ্য টাস্ক এনভায়রনমেন্ট অ্যাজ এ ক্যারেক্টারাইজ, ঠিক আছে। এটা আর কিছু আমি এখান থেকে আর দেখলাম না, কারণ এগুলো খুবই মানে ডিফিকাল্ট লাগছে আমার কাছে। এগুলা হোপফুলি আসার কথা না, কারণ এগুলো খুবই কনফিউজিং। এরপর যেটা, সেটা হচ্ছে যে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। কই যেতেছে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, হচ্ছে এখানে, এই যে। আচ্ছা, কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম আমি সবকিছু এক্সপ্লেন করতেছি না, জাস্ট একটা জিনিসই, যে এক্স ইজ আ সেট অফ ভ্যারিয়েবলস, ডি ইজ আ সেট অফ ডোমেইনস, আর সি ইজ আ সেট অফ কনস্ট্রেন্টস। এখন এত লেখাপড়া লাগবে না, ডিরেক্ট এখানে এসে পড়ি। ভ্যারিয়েবলস মানে হচ্ছে একটা প্রবলেমকে ডিফাইন করার জন্য আমার কি কি ভ্যারিয়েবল ডিফাইন করা লাগবে প্রবলেম ডেফিনিশনের জন্য। যেমন ম্যাপ কালারিং প্রবলেমে পাশাপাশি সেক্টরকে আমি সেম কালার দিতে পারবো না, এটাই ম্যাপ কালারিং প্রবলেম। সো ভ্যারিয়েবলগুলো অবভিয়াসলি হবে যে এই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বা এক একটা লোকেশন আর কি। আর ডোমেইন হবে যে কি কি কালার আমার কাছে অ্যাভেলেবল, মানে এই ভ্যারিয়েবলগুলোকে আমি কি কালার মানে কি ভ্যালু অ্যাসাইন করতে পারবো, ঠিক আছে। যেমন আমি এটাকে আমি তিনটার মধ্যে যে কোনো একটা অ্যাসাইন করতে পারবো। এটাই হচ্ছে ডোমেইন, যে এক একটা ভ্যারিয়েবল কি ভ্যালু হোল্ড করতে পারবে, ঠিক আছে। মানে এক্স ওয়াই জেড যদি আমার ভ্যারিয়েবল হয়, এক্স এর ভ্যালু কি কি হইতে পারবে, সেটা হচ্ছে আমার ডোমেইন। আর কনস্ট্রেন্ট হচ্ছে যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে, দুইটা ভ্যারিয়েবল কি ছিল, হ্যাঁ আমার যতটুকু মনে পড়ে দুইটা ভ্যারিয়েবলই ছিল। আর টাপল অফ ভ্যারিয়েবলস and a relation that defines the values those variables can take on, ঠিক আছে। যেমন x1 x2 x1 not equal to x, মানে x1 আর x2 ইকুয়াল হইতে পারবে না, এটাই হচ্ছে কনস্ট্রেন্ট। এইটার সাথে একদম পারফেক্টলি যায়, কারণ পাশাপাশি যেগুলো, যেমন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আর নর্দার্ন টেরিটরি, এই দুটা সেম কালার হইতে পারবে না, কারণ এগুলা পাশাপাশি, এটাই কনস্ট্রেন্ট, ঠিক আছে। এখন
মজার ব্যাপার হচ্ছে এটা স্যার চাইলেই স্লাইডে দিতে পারতো, আর বই যদি খুলি এটা কি স্লাইডে নাই এই যেটা লিখছে নোটে? কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন ভাই স্লাইডে নাই। আমার বই পড়ে এটা বুঝছি, পুরো একদিনে এই বুঝতে বুঝতে। এই চ্যাপ্টারটা স্লাইডে নাই? না ভাই, পুরো চ্যাপ্টারই নাই। তো সে হ্যাঁ, পড়াইছে কি মানে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্লাইডে নাই মানে এটা উনি এক্সামে দিছে। কথা না, কথা বুঝছেন? হলো উনি এটা তাহলে পড়াইছে কি, বই দেখে পড়াইছে? না, উনি এখন আমি যেগুলো বললাম না এক্সডিসি, এগুলো কিছুই উনি ক্লাসে বলে নাই। উনি যেগুলো পড়াইছে খুবই ভেগ, যে মেইনলি একটা কমপ্লিট সিএসপি আর ইনকমপ্লিট সিএসপি কি, এটাই। এর বাইরে উনি কিছুই পড়ায় নাই আমার যতটুকু মনে পড়ে। মানে উনি যে ক্লাসটা নিছে তখন কি মানে বোর্ডে কি ক্লাসে ইয়া ছিল না? কিছু না, ছিল উনি না, বোর্ডে কিছু আঁকে স্লাইডে নাই, ছিল না, বোর্ডেও কিছু নাই। মুখে মুখে বলছে। বলছে? হ্যাঁ, মুখে মুখে বলে গেছে। আমার তো মনে হয় তো উনি প্রতিদিন এক কথা বলে। আমি বিএফএস লিখতে দিব না, হ্যাঁ সেটাই। কমপ্লিট সিএসপি আর ইনকমপ্লিট সিএসপিটা আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে, এটা এক্সাম্পল দিয়ে বুঝাই, সরি। আমি যদি একটা সলিউশন বের করি, বা ওই সলিউশনটা এক, এই যে এখানে কমপ্লিট সিএসপি তখনই বলতে পারবো যখন ওই সলিউশনটা সব কনস্ট্রেন্টকে স্যাটিসফাই করে। এখানে কনস্ট্রেন্টগুলো কি ছিল, যে পাশাপাশি সেক্টর সেম কালার হোল্ড করবে না, রাইট? এখানে পসিবল সলিউশন হচ্ছে একটা, যে এই যে এটা যেটা দিয়ে এটা আর এখন মিলায় দেখা লাগবে না, পরে দেখি, ঠিক আছে? এটাতে বেসিক্যালি কোনো কনস্ট্রেন্ট মানে ভায়োলেট করে না, সবগুলাকে ডিফারেন্ট কালারই দেওয়া হয়। এই তিনটার মধ্যে মানে এক কোনো পাশাপাশি বা নেইবারিং স্টেট সেম কালার হোল্ড করে না, এটাকে কমপ্লিট সিএসপি বলে। হিয়ার এভরি ভ্যারিয়েবল ইজ অ্যাসাইন্ড আ ভ্যালু উইচ স্যাটিসফাইজ অল কনস্ট্রেন্টস। আরেকটা পসিবল সলিউশন এটাও কিন্তু একটা পসিবল সলিউশন, ঠিক আছে? বাট সবগুলা কনস্ট্যান্ট এখানে স্যাটিসফাই হয় নাই, কারণ এই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আর আরেকটা কি জানি ছিল, সাউথ অস্ট্রেলিয়া, এই দুটাকে সেম কালার দেওয়া হয়েছে, রেড রেড। এটাকে ইনকমপ্লিট সিএসপি বলে। And এই জিনিসটা স্যার অনেকবার রিপিট করছে, সো এটা আমার কাছে মনে হচ্ছে এটা আসার মতো কিছু, মানে একটা জিনিস, যে একটা সিনারিও দিয়ে দিল, বলবে যে ইজ ইট আ কমপ্লিট সিএসপি অর নট, ডিসকাস। তখন এই জিনিসটাও আঁকতে পারি, বা আমি যেভাবে বলছি ওইভাবে বলতে পারি। মানে এক্স ডিসি বা কনস্ট্যান্টগুলোকে আমি লিখে তারপর বলতে পারি যে এখানে যে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে এই অনুযায়ী কনস্ট্যান্ট সলভ, মানে সরি স্যাটিসফাই করছে বা করে নাই, এটাই। আর ম্যাপ কালারিং প্রবলেম যে আসবেই আমি তা বলতেছি না, বাট স্যার এটা ইজিলি, মানে এটা বইয়েই আছে। এখন এই উনি তো এই বইটাই ফলো করছে, আর এটা বইয়ের লিটারালি চ্যাপ্টার শুরু হওয়ার ফার্স্ট এক্সাম্পল। তো এটা আসার চান্স আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। আমার কাছে এটা তেমন ইম্পর্টেন্ট মনে হইতেছে না, কারণ এখান থেকে দেখ তুই এক সেট কোশ্চেন পুরোটা কিন্তু বানাইতে পারবি না, বা পার্শিয়াল কোশ্চেনও বানাইতে পারবি না। না পারবো মানে না কেন, এখানে পার্শিয়াল দেখেন। কোশ্চেন বানাইতে গেলে কি তোর কি হবে, তোকে হইতেছে মানে একটা কেস যে দেওয়া থাকবে, তোকে হইতেছে এরকম মানে সলিউশন বলে দেওয়া লাগবে দুইটা, যে তোমার এই দুইটার মধ্যে কোনটা, বা এই সলিউশন একটা দিয়ে দিবে, সলিউশন ওটা হইতেছে তোর এরকম সিএসপি মেইনটেইন করে কি করে না, এরকম টাইপের হবে, তাই না? উনি এই সিএসপিটা আবার লাস্টে তো মিলাইছে এই সিস্টেম ডিজাইনের সাথে, যে কারণে আমি এই দুটো একসাথে হ্যাঁ হ্যাঁ, এটা সো এই কারণে একসাথে আসতে পারে, একসাথে আমি এটাই বলছি। অমনি আচ্ছা, আসতে পারে, অমনি আসতে পারে। সাজেশনে তো এটা বলছে এখান থেকে কোশ্চেনটা আসবে কি। কোশ্চেন বলছে একটা সিনারিও দিবে, যে বলবে এই প্রবলেমটা কি সিএসপি নাকি সিএসপি না। যদি সিএসপি না হয় এটাকে সিএসপি তে কনভার্ট করতে বলবে। হ্যাঁ, অথবা এই বলতে পারে যে কথাটা আমি অনেক যে ইম্পর্টেন্ট। সলিউশনটা দিব, আমি যে সলিউশনটা দিব এটা সিএসপি ভিতরে পড়ে কিনা, এখন তো এরকমটা। আমি যেটা দেখলাম সব প্রবলেমই সিএসপি আলটিমেটলি। হ্যাঁ, ওই হিসাব করলে তো মানে যদি আমার সবগুলো কনস্ট্যান্ট মেইনটেইন না করে তাহলে সলিউশন হইলো না। কনভার্ট করে কি হবে, কনভার্ট করে কি হবে? কনভার্ট করাটাই হচ্ছে ভাই এটা এক্সডিসি। আচ্ছা, তারপরে বলছে যে কোন অ্যালগরিদম ইউজ করে কনভার্ট করা হবে, ওইটা আবার জাস্টিফাই করতে বলছে। না না, কনভার্সন বললো অ্যালগরিদম না, তো মনে হয় কিছু সারচার্জ। বলে নাই। না, সাজেশনে কিভাবে লিখছে যে এটা কি সিএসপি কিনা, কনভার্ট সিএসপি, তারপরে জাস্টিফাই হুইচ অ্যালগরিদম টু বি ইউজড ইন আ গিভেন সিনারিও। সার্চ অ্যালগো, এটা আমি আর আজকে ডিসকাস করতেছি আচ্ছা না, আচ্ছা, কারণ এটা উপরের দুইটার সাথে রিলেটেড। আনইনফর্ম সার্চ, ইনফর্ম সার্চ, মানে এটা তুই যেটা বলি রাফসান, এটা এগুলোর সাথেও রিলেটেড হতে পারে, কারণ এই হ্যাঁ হ্যাঁ, দুইটাতে এক সেট না, এখানে 1.5 সেট আসছে আমার যেটা মনে হচ্ছে, কারণ এখানে অনেক কিছু, বুঝছিস? আর চ্যাপ্টার 3 কি আমরা শিখে দিছিলাম না? হ্যাঁ, সিটি 3 এটার উপর কনভার্সন যেটা বললাম সেটা হচ্ছে যে এই এতটুক দেওয়া থাকবে, বুঝছেন?
বাকি আর কিছু দেওয়া থাকবে না, এটাও বানিয়ে নিতে হবে যদি লাগে। এটা তো মানে স্যার এটা নিয়ে বলার কথা বলে নেই অতটা। আর তারপরে এইগুলা এগুলা করা লিখে মানে লিখে করতে হবে। হ্যাঁ, এইটা করা মানে আপনি ডিফাইন করতেছেন। আর যদি কোনো কনস্ট্রেন্ট না থাকে, এটা একটা এমটি সেট, মানে তাও তো একটা সিএসপি হইলো আলটিমেটলি, তাই না? কারণ আপনি তো এক্সডিসি ডিফাইন করতেছেন। আর এখন কনসেপ্ট কি কারো মানে, আচ্ছা টাইম মনে হয় শেষ, ও না 15 মিনিট আছে। 15 মিনিট আছে। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে মানে সিএসপি নিয়ে? কেউ কি কিছু চ্যাটে লিখছে? আমি পড়ি নাই এতক্ষণ। আউচ, আবরার আউচ। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি একটু তাড়াতাড়ি এই জিনিসটা একটু করি, ঠিক আছে? যেটা হচ্ছে যে এটার পরে আমি আর যাই নাই, কারণ এগুলা স্যার মানে যেহেতু একদম হালকার উপর ঝাপসা পড়াইছে, এগুলো আরো অনেক মানে ইন ডেপথ, এগুলো আমি নিজেই পড়ি নাই আর। আচ্ছা শাফিন, হ্যাঁ ভাই। যেটা যেটা সিএসপি ইনকমপ্লিট সিএসপি, সব প্রবলেমই তো ইনকমপ্লিট সিএসপি হবে না? না ভাই, এখানেও একটা কথা আছে। এখন কমপ্লিট সিএসপি আর ইনকমপ্লিট সিএসপি বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে প্রবলেমটা কি এরকম সলিউশন একসেপ্ট করে কিনা, ওইটাকে আমি ইনকমপ্লিট সিএসপি বলতেছি। যদি ধরেন একটা প্রবলেম আসলো যেটা এরকম সলিউশন একসেপ্ট করে না, বাট আপনি এরকম সলিউশনই পাইলেন, তখন কিন্তু এটা কমপ্লিট সিএসপি, কারণ সে একসেপ্ট করে নাই তো এটাকে। বুঝছেন? তো লাস্ট কথাটা বুঝিনি, আরেকবার বলতো। মানে একটা কমপ্লিট সিএসপি মানে কি, একটা কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, আলটিমেটলি ইটস আ প্রবলেম, তাই না? ওই প্রবলেমটা যদি ইনকমপ্লিট বা এরকম সলিউশন একসেপ্ট করে যে পার্শিয়ালি, মানে পার্শিয়াল সলিউশন, এই যে আচ্ছা, পার্শিয়ালি এটার যদি জন্য একসেপ্ট করার একসেপ্ট জন্য করে, কি ওর কনস্ট্রেন্টটা চেঞ্জ করা লাগবে এরকম কিছু? না না, কনস্ট্রেন্ট চেঞ্জ করা কনস্ট্যান্ট তো চেঞ্জ দরকার না, নেই। আপনার সলিউশন চেঞ্জ করতে হবে সলিউশন এমন চেঞ্জ ভাবে করতে যাতে হবে। আপনার হচ্ছে কনস্ট্যান্ট গুলো মেইনটেইন হয়। যেমন মনে করেন আপনাকে যদি এরকম একটা কোড দেয় যে আপনাকে হচ্ছে এরকম একটা সলিউশন বের করা লাগবে, বাট আপনার মেমোরি লিমিট দিয়ে দিল বা টাইম লিমিট দিয়ে দিল, আপনি কিন্তু ওগুলা চেঞ্জ করতে পারবেন না, বাট আপনার কোডটা হইতেছে এমন ভাবে মডিফাই করা লাগবে যাতে হচ্ছে আপনি সলিউশনটা মানে করতে কনস্ট্রেন্ট পারেন। কখনো চেঞ্জ করতে পারবেন না, সলিউশন আপনি চেঞ্জ কনস্ট্রেন্ট, করতে পারেন। ওকে। কনস্ট্রেন্ট একদম রিজিড। ইনকমপ্লিট প্রবলেমের ক্ষেত্রে তো মনে করেন আপনার সবকিছু হইতেছে মানে সব ইনফরমেশন আপনার কাছে কমপ্লিটলি নাই। সো না না, ইনফরমেশন আছে, ইনফরমেশন বাট মানে ইনকমপ্লিট। চিন্তা কর তুই লেজি, ঠিক আছে? ইনকমপ্লিট সিএসপি হচ্ছে তুই লেজি বা এজেন্টটা লেজি, না যেখানে সে সিএসপি না, পার্শিয়াল আমি সলভ ইনকমপ্লিট করতেছে। প্রবলেম বলতেছি। ইনকমপ্লিট প্রবলেমের জন্য কি? ইনকমপ্লিট ইনকমপ্লিট প্রবলেম বলে তো কিছু না, ইনকমপ্লিট সিএসপি আছে। ইনকমপ্লিট তা সিএসপি হচ্ছে ওইগুলা প্রবলেম দুইটা। দেখ, এই ইনকমপ্লিট সিএসপি প্লাস কমপ্লিট সিএসপি দুইটাই কিন্তু এটা, এই প্রবলেমটাই কিন্তু আলটিমেটলি, তাই না? এখন হ্যাঁ, এই সেম প্রবলেমের প্রবলেমটা, জন্যই। হ্যাঁ সেম প্রবলেমটার জন্য। এখন ও, এই সিনারিওতে যদি কনস্ট্রেন্টটা ফুলফিল করে নাই, তাই না? হ্যাঁ 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 এই হ্যাঁ, সলিউশনে যদি কনসেন্ট ফুলফিল না করে, আর ওই প্রবলেমটা যদি এটা একসেপ্ট করে যে হ্যাঁ ঠিক আছে এটা আমার একটা সলিউশন, তাহলে ওটা একটা ইনকমপ্লিট সিএসপি। ওকে ওকে বা ওকে। যদি মানে আপনার একসেপ্ট না সেম করে। প্রবলেমের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশন আপনি দিতেছেন। কোন প্রবলেমের সলিউশন মানে কোন সলিউশনটা হইতেছে আপনার সবগুলো কনস্ট্রেন্ট মেইনটেইন করতেছে, ওটা হইতেছে আপনার কমপ্লিট সিএসপি হবে। যে প্রবলেম রাইট আপনার রাইট সবগুলো সলিউশন যে সলিউশন আপনার সবগুলো কনস্ট্রেন্ট মেইনটেইন করতেছে না, ওটা ইনকমপ্লিট সিএসপি। হ্যাঁ ওইটাই। রাইট রাইট, বুঝতে পারছি। এখন যেটা সেটা হচ্ছে how many solutions are there for the map coloring problem in figure 6.1? How many solutions if 4 colors are allowed? 2 colors হলে কিন্তু, আর একটা বিষয় হচ্ছে যে 2 কালার যদি দেই এখানে কিন্তু কোনো সলিউশন মানে সব সলিউশনে ইনকমপ্লিট হবে, এটা তো সবাই আই গেস ক্লিয়ার। কারণ হ্যাঁ এখানে হ্যাঁ যদি আমি 1 নাম্বার কালার দিই, এখানে যদি 2 নাম্বার কালার দিই, এখানে আমার একটা 3 নাম্বার কালার লাগবে। আমি ঠিক বলতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বার কালার লাগবে, নাহলে দুটো পাশাপাশি সেম হয়ে যায়। নাইলে এই যে এখানে 1 আসবে, তারপর এখানে আবার 2 আসবে, এরকমটাই। বা এখানে 2 দিলেও এটার সাথে এটা মানে সেম হয়ে যাচ্ছে। সো সব সলিউশনই তখন ইনকমপ্লিট সিএসপি এর মতো হবে, এটা বোঝাতে যাচ্ছি। আর যদি এরকম কোশ্চেন আসে যে কয়টা সলিউশন, যতগুলো সলিউশন পারি এইভাবে লিখে যাব, ঠিক আছে? আর এই সলিউশনগুলাই দিব, নট দিস ইনকমপ্লিট সলিউশন দিব না। এইটা আমার মানে কাছে একটু কোনো ইন্টারেস্টিং কারণে লাগছে। যদি কনস্ট্রেন্ট চলে আসে, কনস্ট্রেন্টে কোনো একটা ইয়ে চলে আসে, তাহলে তো ইনকমপ্লিট হয়ে যাবে, তাই না? না, আমার টার্গেট তো থাকবে আগে কমপ্লিট বানানো। হ্যাঁ এক্স্যাক্টলি।
যদি কোনো কারণে না হয় তাইলে আমাকে বলতে হবে যে এই কনস্ট্রেইনের কারণে এটা হয় নাই, তারপরে এটাকে ঠিক করে দেখাইতে হবে, এটাই তো। হ্যাঁ ভাই, আমি আরেকটু সহজ করে দিই, ঠিক আছে, মানে আরেকটু কনক্রিট করে দিই, সবার যেহেতু এটা অনেক ভেগ লাগতেছে। এখানে যদি আমি এটা 3টা কালার দেই, এটা একটা কমপ্লিট সিএসপি ধরে নেন, কারণ এটা তো কমপ্লিট সলিউশন এক্সিস্ট করে, তাই না? এখন আমি যদি এখানে 2টা কালার করে দিই, এটা কি আর কমপ্লিট সিএসপি থাকতেছে? আমি তো কোনো ভাবেই আমি কোনো ভ্যালু বসাতে পারবো না যেখানে সবগুলো কনস্ট্রেন্ট স্যাটিসফাই করতেছে। এখানে রেড বসাইলে পরের এটা গ্রিন, এখানে তো আমার রেড বা গ্রিন বসাইতে হবে, আর তো কোনো কালার নেই, তখন এটা একটা ইনকমপ্লিট সিএসপি হয়ে যাচ্ছে। সো এটা একটু বলে নিব যে 2 কালারের জন্য এটা একটা ইনকমপ্লিট সিএসপি হয়ে যাচ্ছে, 3 অর মোর কালারের জন্য এটা একটা কমপ্লিট সিএসপি থাকতেছে, কারণ আমার মানে কি বলে কমপ্লিট সলিউশন আমি পাচ্ছি। সেকেন্ড কোশ্চেনটাই আমি একটু এক্সপ্লেন করতেছি, পরেরগুলা সেই ক্রসওয়ার্ড পাজলটা একটু ইন্টারেস্টিং। যাই হোক, প্লেসিং কে নাইটস অন অ্যান এন বাই এন চেস বোর্ড। নাইটের মুভমেন্ট তো সবাই জানি হোপফুলি, তাও আমি একটু এক্সপ্লেন করতেছি। এল শেপ মুভমেন্ট হয়, ঠিক আছে, নাইটের। মানে যদি কেউ চেস আগে না খেলে থাকে, এখানে যদি নাইটটা থাকে, সে এখানে যাইতে পারবে, এখানে যাইতে পারবে, আর এখানে যেতে পারবে, সবগুলাই খেয়াল করি এল আছে, ঠিক আছে, এল আছে প্লাস 3টা মুভ হবে, ঠিক আছে, এই যে 1 2 3 1 2 3 1 2 3 এরকম। নাইটের মুভটা একটু যদি কেউ চেস না খেলে থাকে এটা দেখে নিন, ঠিক আছে। Consider the problem of placing k knights on an n by n chessboard so that no two knights are attacking each other. We n queen problem এর মতো কাইন্ড অফ। n queen problem কিন্তু স্যার দিয়ে দিতে পারে, ঠিক আছে। এখন এটা যেহেতু 4/4, k can be any value less than n square, মানে 16 এর নিচে, বা 16ও হইতে পারে। সো এটা আমি একটু চিন্তা করে দেখছি যে এটা একটা সলিউশন হইতে পারে। আচ্ছা, ভালো কথা, এখানে কিন্তু সলিউশন বের করা কিন্তু আমার এখানে মেইন টার্গেট না এই চ্যাপ্টারে। এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, এটা আমার মেইন কনসেপ্ট। যেমন এই যে চুজ আ সিএসপি ফর্মুলেশন, ইন ইউর ফর্মুলেশন হোয়াট আর দ্য ভ্যারিয়েবলস, হোয়াট আর দ্য পসিবল ভ্যালুজ অফ ইচ ভ্যারিয়েবল, এখানে এক্স চাইছে, হোয়াট আর দ্য পসিবল ভ্যালুজ অফ ইচ ভ্যারিয়েবল, এখানে ডি চাইছে, হোয়াট সেটস অফ ভ্যারিয়েবলস আর কনস্ট্যান্ট এন্ড ওয়াই এন্ড হাউ, সরি এক্সডিসি, যেটা বললাম, কি ভ্যারিয়েবলগুলো তুমি নিতেছো, ওইগুলোর কি কি ভ্যালু হতে পারে, এই ভ্যারিয়েবলগুলোর উপর কনস্ট্যান্ট কি কি নিতেছো, এটাই। এরপরে যে লাস্টে এখানে যেটা বললাম, এক্সপ্লেন হাউ টু সলভ দিস উইথ লোকাল সার্চ, এখানে চ্যাপ্টার 3 আসে পড়তেছে, ঠিক আছে। এইটা আপাতত বাদ দেই, কারণ এটা আমার কাছে খুবই কনফিউজিং লাগছে, এটা দরকার হলে আরেকজন পড়ে নিয়েন। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে নাইটগুলোকে আমি নাম্বার করলাম, K1 K2 K3, এইগুলোকে আমি ভ্যারিয়েবল ধরলাম। এখন এই ভ্যারিয়েবলগুলো কি কি ভ্যালু ধরতে পারে, এই গ্রিডের নাম্বারগুলো, K1 কই বসবে 0 0-তে। আমার এই কথাটা কি ক্লিয়ার? মানে ভ্যারিয়েবলের যে সেটটা সেটা হচ্ছে যে K1 হ্যাঁ, তো K0 K1 K2 এরকম করে নাম্বারিং করলাম আমি নাইট গুলাকে। হ্যাঁ, আর ডোমেইন যেটা XD, ডি হচ্ছে আমার অল পসিবল গ্রিড ভ্যালুস, 0 0 0 1, বুঝছেন তো সবাই হোপফুলি, যতগুলা গ্রিড এর স্পেস আছে। এখন এক্স গেল, ডি গেল, সি কেমনে লিখবো? সি লিখবো যে এই সিটাই কিন্তু এখানে মেইন জিনিস, যেটা হচ্ছে যে ফর K1 K2, সেকেন্ড সি লেখে কেমনে জানি, আচ্ছা একটা ফার্স্ট ব্র্যাকেট পরেরটা ব্র্যাকেট লাগবে না। K1 K2 এর জন্য অবভিয়াসলি K1 নট ইকুয়াল টু K2, সেটা তো অবভিয়াসলি। আর কি আছে? এখানে তো চাইলে ফর্মুলা টাইপেরও লিখতে পারোস। আচ্ছা, ফর্মুলা লিখলে তো অনেক ঝামেলা। ঝামেলা কেন হবে? মানে এখানে ধর আছে, ঠিক আছে, এখান থেকে আমার এইটার ভ্যালু লাগবে, আর আমি তো এটার জন্য পাইলাম, বাট এটার জন্য ভ্যালু মানে ফর্মুলা তো ডিরাইভ করা হবে এখানে কি তুই সলিউশনের ফর্মুলা দিবি না? না, কনস্ট্যান্টের। আচ্ছা, কনস্ট্যান্ট মানে এখান থেকে এটা চাস। আচ্ছা, বুঝছি বুঝছি। মানে K1 ধর আমি 0 0-তে বসাইছি, K2 আমি কোথায় বসাইতে পারবো না, সেটা একটা কনস্ট্যান্ট, বুঝছিস? বুঝছি বুঝছি বুঝছি।
আচ্ছা, এটা আমার আপাতত মাথায় আসতেছে না, যে কারণে মানে এটা ডিসকাস করা লাগবে আর কি আলটিমেটলি। কারো কোনো সলিউশন মাথায় আসতেছে এটার? আরে এটা হচ্ছে তুই সি যে পজিশনে আসোস ওখান থেকে যদি 2 পজিশন রাইটে যাস, এক পজিশন আপ ডাউন নিতে পারবি না, ঠিক আছে? ওইটাই আর মানে একটু ভাঙে লিখতে হবে আর কি এটা। হ্যাঁ, ভাঙা ভাঙা লেখা লাগবে এই আর কি। মানে এটা তো 4x4 নিছি, 5x5 নিলে সবগুলা পজিশন কভার হয় আর কি। ধর একদম সেন্টারে আছে, এইটার কই কই যেতে পারবে, এইটারটা মানে এগুলোর জন্য আমার জেনারেল ভ্যালু বের করতে হবে। মেইন আমার প্যারা লাগতেছে এই জিনিসটা, ওই জেনারেল তো ভ্যালু। এটা একটু স্টেপ বাই স্টেপ করে মানে তোর আলাদা আলাদা ভাবে করে তারপরে হইতেছে একটা ফর্মুলা বা এরকম টাইপের হইতেছে দেখানো লাগবে। হ্যাঁ ওটা করা যাবে, সমস্যা নেই। মানে ডিসকাস করেই বা এত মানে এত ছোট করে তো আর কোশ্চেনের অ্যান্সার হবে না, তো একটু কাজ করা লাগবে এরকম আর কি। এখন দুইটা সলিউশন আমি তো তাও বলি, যেহেতু যদিও সলিউশন চাই নাই। একটা সলিউশন হচ্ছে এটা যে, কি ওই নাইটের কোশ্চেনটাই? হ্যাঁ ভাই, একটা সলিউশন আমি যেটা পাইছিলাম সেটা হচ্ছে এটা এক স্টেপ পরে পরে বসালেই সব হয়ে যায়। এইভাবে যদি বসাই এখানে আমার মানে আমি পাই নাই, কেউ যদি পান বলতে পারেন। এখানে কি একটাও অ্যাটাক করে না, একটা আরেকটা। না না, করে না করে না। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে একদম দুই কর্নারে দুইটাকে বসানো। এখানেও কিন্তু সেম নাম্বারই বসাচ্ছে আলটিমেটলি 8টা। এর মাঝখানে যে কোনো একটা দিলেই অ্যাটাক করা শুরু হয়। সো এটাও একটা সলিউশন, ঠিক আছে। এখন আমি যেটা বললাম, সলিউশন চাওয়ার পসিবিলিটি খুবই কম। মোস্ট মানে আরো ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা ডেফিনিশন দেওয়া, সরি একটা প্রবলেম ডেফিনিশন দেওয়া, সেটাকে আমি সিএসপি তে কিভাবে ডিফাইন করতেছি। এক্স ডি সি, ভ্যারিয়েবল, পসিবল ভ্যালুস, কনস্ট্রেন্টস। এটাও একটু মানে এখানে সবগুলাই অ্যাকচুয়ালি আসার মতো, যেগুলো আমার কাছে 2 নম্বরের চ্যাপ্টারগুলো আমার কাছে আসার মতো লাগে না, বেশি কমপ্লেক্স এখানে অত কমপ্লেক্স না। মানে সবগুলাই সিনারিও বেসড বলতে গেলে। যেমন একটা ক্রসওয়ার্ড পাজলকে কনস্ট্রাক্ট করার জন্য একটা কনসিডার প্রবলেম দিতেছে, সো এটাকেও আমার ওই এক্সডিসি তে নিতে হবে। আচ্ছা, আপাতত কনসেপ্টটা হোপফুলি বুঝছি সবাই। এরপর আর কি নেক্সট স্টেপে আমি যাইতেছি, নেক্সট চ্যাপ্টারের লাস্ট যেটা। কেউ কিছু অ্যাড করতে চাই এখানে? আই গেস না। এরপরেরটাতে কথা বলার আরো কম বিষয়, কারণ এটার কোনো বইও পাই নাই আমি। কেউ যদি বইটা পান এটার, প্লিজ লেট মি নো। নেক্সট কোন চ্যাপ্টার? লাস্টটা ভাই, সিস্টেম প্ল্যানিং। এই ফার্স্ট পেজটা মুখস্থ স্যার এটা কি করতে স্লাইডে আছে? এটার স্লাইড নাই ভাই। এটার স্যাড নিউজ, এটা কোনো বইও পাই নাই যে আমি ঠিক মতো লিখবো। উনি তার এগুলো পড়াইছে কি, মানে ক্লাসে এসে গল্প করে গেছে? গল্প করে গেছে। আমি এটা বলতেছি, আপনি এটা মাইনে নিতে হবে, এরকম টাইপ। আচ্ছা, আমি তো ভাবছিলাম ওনার যে সিলেবাস সবকিছু এই স্লাইডের মধ্যেই আছে, 400 স্লাইড ছিল, না 400 আমাদের স্লাইডের মধ্যেও নাই। 400 সাইডের মধ্যে শুধু আপনার 1 2 3 4 সিএসপিও নাই, অ্যাডভার্সারিয়াল সার্চ, লজিক। তাও অ্যাডভার্সারিয়াল সার্চও নাই, সরি, লজিক আর এই ফার্স্ট পেজ, তাও আচ্ছা, সিএসপি বাকি নাই। 287 থেকে বাকিগুলোর মধ্যে কি কি আছে যেগুলো বাদ দিছিস? ওগুলা আসলেই নাই, স্যার নিজেই বলছে, এগুলো তো একদম আরো কঠিন জিনিসপাতি, ম্যাথ ট্যাথ। এই যে গোল গোল বেসড বেসড এই যে ভেক্টর আসছে এখানে, হাইপার প্লেন, এইসব। এগুলো তো নাই নাকি আলোচনা? না না না, এগুলো নাই। স্যার পড়ায় ভাই নাই, প্লাস নিজেও আবার সামনে করে নাই। তো স্লাইডে কেন দিচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। উনি আর কি এটা দিয়ে ক্লাস নিত আগের ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট হেড ছিল এক ইউনিভার্সিটি। গিভআপটা করলাম না, যাই হোক। আচ্ছা, করেই ফেলছি, সরি আগে। আচ্ছা, সিএসপির সাথে যেগুলো রিলেশন কনস্ট্রেন্ট গুলো তো বের করতে পারছি। একটা সি1 কিভাবে ডিফাইন করতে পারবো এটা তো বলছি। x1 x2 রিলেশন বিটুইন x1 x2, ফর এক্সাম্পল দুটো সেম হইতে পারবে না, বা x1 গ্রেটার দেন x2, এটা একটা কনস্ট্রেন্ট গেল সি1। সিনারিও থেকে এরকম কনস্ট্রেন্ট ডিরাইভ করে আসতে হবে, সি1 একটা গেল, সি2 আরেকটা, ঠিক আছে। এরকম করে সিনারিও থেকে কনস্ট্রেন্ট ডিরাইভ করে আসতে হবে, তারপর একটা রিকোয়ারমেন্ট ফাংশন বানাইতে হবে।
কতক্ষণ আছে? ইন আন্ডার আ মিনিট। আমি আরেকটা লিংক দিতেছি, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে এরকম একটা কনস্ট্রেন্ট আমার মানে ডিফাইন করতে হবে সিনারিও থেকে, তারপর একটা রিকোয়ারমেন্ট ফাংশন বানাইতে হবে। স্ক্রিনশট দিস। সরি। আচ্ছা, সো কনস্ট্রেন্ট এরকম ডিফাইন করতে হবে সিনারিও থেকে, আগেরটার মতোই, আগের প্রবলেমের মতোই। আরেকটা এক্সট্রা স্টেপ যেখানে আছে যে রিকোয়ারমেন্ট ফাংশন, সি কনস্ট্রেন্ট গুলোর মধ্যে রিলেশন কি। ফর এক্সাম্পল C2 যদি আরেকটা হয় যে x2 x3, এটাও সেম x2 গ্রেটার দেন x3, ঠিক আছে? C1 আর C2 এর মধ্যে রিলেশন কি? এখন স্যার যেটা বুঝাইছিল ক্লাসে সেটা হচ্ছে যে এন্ড আর অর হইতে পারবে, ঠিক আছে? এখন এটা স্যার লিখছেও একটু ডিফারেন্ট ভাবে। এন্ড অর এর এই নোটেশনটা ইউজ করব সবাই, এটা একটু দেখে নিন। এন্ড মোস্ট প্রবাবলি এইটা, হ্যাঁ এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে অর, এইভাবে ইউজ করব। বা প্লাস ডটও দিতে পারবো হোপফুলি। প্লাস বা অর মানে হচ্ছে যে যে কোনো একটা স্যাটিসফাই করলেই হবে, রিকোয়ারমেন্ট ফাংশন বলতে এটা বোঝাবে যদি অর থাকে, এখানে যেমন আছে। মানে C1 স্যাটিসফাই করলেও হবে, C2 স্যাটিসফাই করলেও হবে, বাট কোনোটাই স্যাটিসফাই করা যাবে না, এরকম যেন না হয়। আর এন্ড হচ্ছে সবগুলোকে স্যাটিসফাই করতে হবে, নাইলে ওই সিস্টেমটা বা ওই এজেন্টটা কনসিডারেশন থেকে বাদ হয়ে যাবে। এটা গেল এন্ড আর অর এর হিসাব, ঠিক আছে? এইগুলা বোঝা লাগবে না, কারণ এইগুলা স্যার একটা সিনারিওতে বুঝাইছিল, সিনারিওটা কেউই বুঝি নাই আমরা, আমার যেটা মনে হয়েছে, ঠিক আছে? আর এগুলা সিনারিওতে দেওয়া থাকবে, এগুলা কিছু ধরে নিতে হবে না। মানে C1 বলতে কি বোঝাইতেছে, C1 আমি এটা বলছি তো, C1 অ্যাকচুয়ালি এটা এখানে, সরি, মানে ডিফাইন করে নিতে হবে এটা বুঝাইতে আমি এগুলো এখানে লিখছিলাম। সো C1টাই জাস্ট দেখি, বাকিগুলো না দেখি, ঠিক আছে? একটা ওই আবার সেম এই গ্রিডটা চিন্তা করি, আর রাখতেছি না ঠিক মতো। এটার ইনিশিয়াল মানে একটা সার্চ অ্যালগরিদমের ইনিশিয়াল কস্ট কত, ওইটা, তারপর পাথ কস্ট কত, 0, এই দুটো বোঝা লাগবে না। একটা সার্চ অ্যালগরিদমের জন্য বা ওই এজেন্টের জন্য তার ইনিশিয়াল কস্ট কত, মানে কস্ট তো কিউমুলেটিভলি বাড়তে থাকে। আর পাথ কস্ট কত, সে তার একটা স্টেপ নিতে কস্ট কত, একজনের 1 আর একজনের 2, ঠিক আছে? এই দুইটাই আপাতত বুঝি, জাস্ট এইটা বোঝার জন্য এই ক্যান্ডিডেট সিস্টেম ম্যাট্রিক্সটা। এখানে কেমনে পয়েন্ট অ্যাসাইন করছি এটা আমি লিখে দিছি, যে C1 C2টাই আপাতত বুঝি, যে এজেন্ট 2 এর ইনিশিয়াল কস্ট 8, এই যে এজেন্ট 2 8, তো সো তাকে আমি C1 এ 0 কেন দিছি, কারণ সে এইটাকে ভায়োলেট করছে, ঠিক আছে? এখন ক্যান্ডিডেট সিস্টেম ম্যাট্রিক্সটা আমি বলতেই ভুলে গেছি জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমি কনস্ট্যান্টগুলোকে এইভাবে লিখবো একটা কলামে, আর বাকি এই রোতে আমি এজেন্টগুলোকে লিখবো। আর আমার কাজ হচ্ছে একটা সিস্টেম, আমি একটা সিস্টেম অ্যানালিস্ট, আমি প্রতিটা এজেন্টকে আমি ইভ্যালুয়েট করব ডিপেন্ডিং অন এই কনস্ট্যান্টগুলোকে সে কতটা স্যাটিসফাই করতেছে, ঠিক আছে? আচ্ছা, ওই অবভিয়াসলি হ্যাঁ, পাশের গুলা 1 আর 10 এই ভ্যালু গুলো কোথেকে আসছে? এটা আমি যে বললাম ভাই, এটা এক একজনের এক একটা আসবে।
বাট এটা লজিক্যাল হইতে হবে। এখন আমি লজিকটাই বুঝাচ্ছি ভাই, না ওই নাহলে আমার আর আপনার মিলবে না। আচ্ছা না, ওই যে C1 এর একটা ভ্যালু দেয়া আছে না, 5টা কি 7-এর মধ্যে হইতে হবে এরকম না? না তাইলে না 10 এখানে কিভাবে এটা আসতেছে? বসবে না, এখানে এটা বসবে না। মানে সিনারিওতে ভাই এইটা ধরেন সিনারিও, ঠিক আছে? এজেন্ট 2's ইনিশিয়াল কস্ট ইজ 8, এজেন্ট 4's ইজ 5, ঠিক আছে? এইগুলা এজেন্ট 4's ইজ 5 মানে কি? মানে এজেন্ট 4 এর ইনিশিয়াল কস্ট হচ্ছে 5। এখানে কিন্তু আপনি 5 বসাবেন না, এটা ওইটা বোঝাচ্ছে না। এইখানে আপনি যেটা বসাবেন সেটা হচ্ছে যে এজেন্ট 4 এর যে 5, এই কারণে আমি তাকে স্কোর কত দিব সেটা আপনি এখানে বসাবেন। ও আচ্ছা, বুঝছি। এটা আমার আর নোটের তাহলে ওই ভিতরে যে লেখা যেটা আছে। 0 হইছে ও হলো লিমিটের মধ্যে আসে নাই তাই 0। হ্যাঁ, তাহলে 1 কেন হলো 1টা? 1 কারণ হচ্ছে সে ধরেন বেয়ারলি মিট করতেছে। ফর এক্সাম্পল যার 7 বা 6.9 যার ইনিশিয়াল কস্ট, তাকে আমি 1 দিচ্ছি। 5 কাকে দিব? 5। যার 6, মানে একদম মিডলে আছে সে। ও 10 কেন আচ্ছা। দিচ্ছি? কারণ তার ইনিশিয়াল কস্ট একদম মিনিমাম 5 এ। এটাও বুঝতে হবে যে মানে কম ভালো না বেশি ভালো। কস্ট যদি বলে অবভিয়াসলি কমই ভালো। যদি টাইম বলে যে তার এই কাজটা করতে টাইম কম লাগতেছে, কম হওয়া ভালো। বা স্পিড যদি বলে যে এটার স্পিড অতটা, স্পিড বেশি হওয়া ভালো, এগুলো বুঝতে হবে। ওই অনুযায়ী আমি তাকে স্কোর দিব, ঠিক আছে? এই সিনারিওর ভ্যালুগুলো ডিরেক্টলি কিন্তু এখানে বসাচ্ছি না। প্লাস 1 to 10 যে দিতে হবে এটাও ফিক্স না। আমি 1 to 5 ও করতে পারি, 1 to 3 ও করতে পারি, বাট আই উড সাজেস্ট 1 to 5 এর নিচে না নামা, কারণ এই মিডল গ্রাউন্ডগুলো তখন ডিফাইন করারও ডিফিকাল্ট হয়ে যায়। এগুলো আমি এক একটাকে ইভ্যালুয়েট করলাম, ঠিক আছে? এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি এটাকে 1 দিলেন নাকি 2 দিলেন, এটা অতটা ইম্পর্টেন্ট না। বাট আপনি ধরেন এজেন্ট 2 একটাকে ভায়োলেট করতেছে, যেটা বললাম যে রেঞ্জ দেওয়া আছে 5 to 7, এটা ওর ইনিশিয়াল কস্ট হচ্ছে 8। কই, এই যে 8, আপনি সেটাকে 10 দিয়ে বসে আছেন। সেটা করলে কিন্তু ডিরেক্টলি আপনার আনসার বাদ, মানে আপনি বুঝেনই নাই কি চাইছে, বা ক্যান্ডিডেট সিস্টেম ম্যাট্রিক্সটা ভুল হয়েছে আর কি। সো একটা ভালো এজেন্টকে একটা খারাপ এজেন্টের থেকে কম নাম্বার দেওয়া যাবে না, মেইন কথা হচ্ছে এটা। এই ডিফারেন্সিয়েশনটা যেন থাকে যে আমি কেন এটাকে 1 দিচ্ছি, কেন এটাকে 10 দিচ্ছি, এটা যেন থাকে। এটা একটা ছোট একটা ডিসকাশন দিলেও ভালো হয়, ছোট করে একটা রো এর জন্য ডিসকাশন দিলেও এনাফ, যদি টাইম না থাকে। এরপর ওয়েটেড র্যাঙ্কিং একদম সিম্পল, কলাম ওয়াইজ অ্যাড করব। এজেন্ট 1 এর জন্য এজেন্ট 1 কত পাইছে? এজেন্ট 1 পাইছে 15, 2 পাইছে 30, 3 6, 4 হচ্ছে 35। হ্যাঁ 35। সো ওই অনুযায়ী আমি র্যাঙ্কিং করতেছি যে কোনটার স্কোর কত, ঠিক আছে? একটু আগে একটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এন্ড আর অর এর হিসাব, ঠিক আছে? অল কনস্ট্রেন্টস যদি মিট না করে, একটু আগে যেটা বললাম, যেমন এজেন্ট 2 যেটা ইনিশিয়াল কস্ট 8, এটা কিন্তু সে C1 কে ভায়োলেট করছে। এখন যদি এন্ড থাকে, এটা যদি ধরেন এরকম থাকে, বা সিনারিও দেখে আমি যদি বলা থাকে যে সবগুলো কনস্ট্রেন্ট মিট করতে হবে, এরকম যদি থাকে, ভালো কথা। কমপ্লিট সিএসপি যদি বলে সেটা কিন্তু এন্ড। এটা কি সবাই ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার, কারণ সব কনস্ট্রেন্ট তো আমার মিট করতে হবে কমপ্লিট সিএসপি তে, তখন কিন্তু এটা এন্ড হবে। ইনকমপ্লিট সিএসপি যদি বলে তখন কিন্তু অর, কারণ মানে হ্যাঁ অর বলা যায় আর কি, যে কোনো একটা মিট করলেও হবে বা কোনো একটা না মিট করলেও চলে অ্যাকচুয়ালি ইনকমপ্লিট। বাট কমপ্লিট সিএসপি ডেফিনিশন হচ্ছে যে একটা মিট করবে না, মানে যে কোনো একটা ভায়োলেট করবে, এরকম টাইপ ইনকমপ্লিট সিএসপি মিনিমাম। সো আমি একটু স্ট্রে করছি, সরি। এজেন্ট 2 C1 কে ভায়োলেট করছে, এখন এন্ড যদি হয় এজেন্ট 2 আর কনসিডারেশনে আসবে না, মানে এটা আমার ক্যালকুলেশনই করা লাগতেছে না, মানে এই র্যাঙ্কিং এ এজেন্ট 2 থাকবে না যদি এন্ড রিলেশন থাকে। যদি অর রিলেশন থাকে তাহলে সবগুলা, মানে এখানে যেমন অর আছে এই কারণে এজেন্ট 2 এখনো র্যাঙ্কিং এ আসতেছে। এটা হচ্ছে এন্ড আর অর এর হিসাব। এরপর এই পার্টটা আরো ভেগ, যেটা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট ফাংশন দেওয়া, সরি একটা রিকোয়ারমেন্ট, বা হ্যাঁ আচ্ছা যাই হোক, রিকোয়ারমেন্ট ফাংশন দেওয়া। এখন এক একটা এগুলো তো হচ্ছে কনস্ট্রেন্ট, ঠিক আছে, বা রিকোয়ারমেন্টও বলতে পারি। n1 n2 n3 এইগুলা বোঝার কোনো দরকার নেই। fh pk এগুলা কি বোঝাচ্ছে, এটাই জাস্ট বুঝি যে কোনটা কোনটার উপর ডিপেন্ডেন্ট। এটাও স্যার একটু হিন্ট দিয়ে দিবে যদি আসে, হোপফুলি। ফর এক্সাম্পল স্যার বলছে যে n3 আর n3 এর উপর n4 আর n5 ডিপেন্ডেন্ট, কারণ সিমিলার টার্ম আছে। এখন এই চিন্তাটা আসতে পারে যে n4 কেন n3 এর উপর ডিপেন্ডেন্ট, কেন উল্টাটা না, কারণ স্যার এইভাবে বলছে। মেইন কথা হচ্ছে এটা, আমারও এটা মাথায় আসছিল।
মানে এটা স্যার হোপফুলি এরকম একটা ইকুয়েশন দিয়ে দিবে আর বলে দিবে যে কোনটা কোনটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আর এই কনসেপ্টটা বুঝি যে ডিপেন্ডেন্ট আর ডিসজয়েন্ট কি। ডিপেন্ডেন্ট হচ্ছে যে সিমিলার টার্ম থাকবে আর ডিসজয়েন্ট হচ্ছে সিমিলার টার্ম থাকবে না। ফর এক্সাম্পল n4 আর n5 এখানে ডিসজয়েন্ট, n1 আর n2 এখানে ডিসজয়েন্ট, n1 n2 n3 এখানে ডিসজয়েন্ট, বাট n4 n5 ডিপেন্ডেন্ট অন n3 গিভেন ইন সিনারিও। আবার বলতেছি, এখন এগুলো আপাতত ইগনোর করি, এটা পরেরটাতে আসতেছি। অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রামে এভাবে আঁকবো, যেগুলো ডিপেন্ডেন্ট সেগুলা থেকে এভাবে অ্যারো আসবে, ঠিক আছে? কোনটার পর কোনটা। এখানে আমি উল্টা ভাবেও যাইতে পারতাম, মানে n2 এর উপর আমি n1 দিতে পারতাম, চাইলে n3 কেও আমি লাস্ট মানে উপরে দিতে পারতাম, বাট n4 আর n5 কে আমি n3 এর আগে কোনোভাবেই দিতে পারবো না। আর অ্যারো গুলা অলওয়েজ মানে মেক শিওর করবো যে n4 n5 যদি n3 এর উপর ডিপেন্ড করে, n3 থেকে ওইগুটার উপর অ্যারো যাবে, n4 এর উপর অ্যারো গেছে, n5 এর উপর অ্যারো গেছে। এটা নিয়ে কি কারো কনফিউশন আছে? আমি জানি খুবই ভেগলি বলতেছি, বাট স্যারও এভাবেই পড়াইছে, প্লাস আমি এটার কোনো রিসোর্স পাই নাই। মেইন জেস্ট হচ্ছে যে যেটার উপর ডিপেন্ড করতেছে, n4 যেহেতু n3 এর উপর ডিপেন্ড করতেছে, n3 থেকে n4 এর দিকে একটা অ্যারো যাবে, বাকিগুলা অ্যাজ ইওর উইশ। গ্যান চার্টটা দেখলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। গ্যান চার্টটা কি করতেছে, এখানে এক একটা রিকোয়ারমেন্ট বা কনস্ট্রেন্টের জন্য টাইম সেট করে দিচ্ছে, যে এই রিকোয়ারমেন্টটা 1 থেকে 10, n2 3 থেকে 5, বাকিগুলো সিমিলার। এখন যে বিষয়টা, যে ডিপেন্ডেন্সির যে বিষয়টা, আমি তো বলতেছি যে n4 n5 ডিপেন্ডস অন n3, বাট বাকিগুলো তো ডিসজয়েন্ট, রাইট? তার মানে আমি n1 n2 n3 এই তিনটাকে কিন্তু আমি একসাথে স্টার্ট করতে পারবো। n1 কখন শুরু? 1, এই যে 1 থেকে শুরু। n2 3 থেকে 5, এই কারণে n2 3 থেকে শুরু হয়েছে। n3 শুরু আবার 1 থেকে। এই তিনটাকে কিন্তু আমি মানে একই ধার মানে একই সাথেই শুরু করতেছি, যেহেতু এগুলো ডিসজয়েন্ট। বাট n4 n5 যেহেতু n3 এর উপর ডিপেন্ড করতেছে, এই কারণে n4 n5 এর যে ভ্যালুগুলা, সেগুলা কাউন্ট শুরু হবে যখন n3 শেষ হবে। মানে n4 এর এখানে যে 3 লেখা, এটা শুরু হবে যখন n3 শেষ হয়েছে, মানে 7। তার মানে কিন্তু এইটা না যে n4 শুরু হবে n3 যখন শেষ। যদি n3 এখানে n4 এখানে যদি 0 লেখা থাকতো, তাহলে 7 থেকেই শুরু হইতো, ঠিক আছে? বাট যেহেতু 3 লেখা, তার মানে 7 + 3 হবে। n3 কোনটা? এই যে এইখানে, এটা আমার 7। n4 শুরু হবে এই যে 1 2 3, এখান থেকে শুরু হয়েছে n4। n5 কোথা থেকে শুরু? 7, মানে n3 থেকে 7 ঘর যাবে, 1 2 3 4 5 6 7, এখান থেকে n5 শুরু হয়েছে। গ্যান চার্টে কি কারো কনফিউশন আছে? এখানে ডিসকাশনের যে জিনিসটা, সেটা হচ্ছে যে কোশ্চেন কি রকম আসবে ডিসকাস করা, এটাই। কারণ এটা কোনো রিসোর্স আমি এখনো পাই নাই। কোনটার গ্যান চার্টের রিসোর্স? পুরাটা রিসোর্স ভাই। আচ্ছা, লাস্ট ইয়ার কি সিমিলার টপিক গুলোই ছিল নাকি অন্য কিছু ছিল? খুবই ভালো কথা বলছেন, এটা আমি ভুলে গেছিলাম। ও মাই গড, লুডো আসছে লাস্ট ইয়ার, হয়েছে কাজ। এই যে ডিপেন্ডিং অন দ্য অ্যাবভ সিনারিও, ডিসক্রাইব অ্যান্ড ভেরিফাই দ্য গেম বোর্ড বেসড অন দ্য 7 প্রপার্টিজ অফ এনভায়রনমেন্ট। 7 ইনশাল্লাহ আসবে না, যদি আসে এটা একটু বই থেকে পড়তে হবে। 7টা হচ্ছে যে আননোন বা নোন, ঠিক আছে? কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা? আচ্ছা, যারা একটু আসি সবাই একটু অ্যাক্টিভ হই, ঠিক আছে? কারণ এখন আগের ইয়ারের কোশ্চেন সলভ হইতেছে। নেচার অফ দ্য এনভায়রনমেন্ট, ভাই এটা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টারের কোশ্চেন। এই যে নোন ভার্সেস আননোন। Agent state of knowledge about the environment. In a known environment, the outcomes for all actions are given, আর না হইলেই unknown, I guess.
it is quite possible for a known environment to be partially observable. For example, in solitaire card games. Conversely, an unknown environment can be fully observable. In a new video game, the screen may show the এটা কি টাইপস অফ enemy. এনভায়রনমেন্ট? হ্যাঁ, কোশ্চেন এটা থেকে আসছে, বাট এইটা মানে ইনডেপথ বলার কারণ এখানে 7টা বলছে, বাট স্যারের স্লাইডেও 6, হোপফুলি 6টাই আসবে। 7 ওইটাই known আর unknown. A searching strategy can be considered as a subdomain of আচ্ছা, artificial একটা ব্যাপার, এটা কিন্তু স্যারের কোশ্চেন না। জানি, বাট বইটা তো সেম, এটা তো দেখে বুঝতে পারতেছি যে বই সেম, এই কারণেই আমি দেখতেছি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। এই টাইপের যে একটা মানে আসবে, এটা কিন্তু প্যাটার্ন তো বোঝাই সেম, যাচ্ছে। এই টাইপেরই কোশ্চেন আসবে হ্যাঁ, এই অ্যাকচুয়ালি। টাইপেরই আসবে। উনিও এমআইএসটি তে কি ধরনের কোশ্চেন হয় এটাও দেখতে পারে। ওটা দেখবে, উনি কিন্তু দেখছিল আগের টার্মের কম্পিউটার ইন্টারফেসে। ওনারও তো ফার্স্ট টাইম ছিল, বাট উনি কিন্তু আগের ইয়ারের কোশ্চেন দেখছে, বুঝাই গেছে ফাইনালের কোশ্চেন দেখে। এখানে যে কথাটা বললো 7 প্রপার্টিজ করলাম, ফর্মুলেট সাম সুটেবল এআই অ্যালগরিদমস টু ইমপ্লিমেন্ট দ্য গেম। ব্রো, an intelligent agent will start it moves from small snake game is snakes are not static. What? I have no idea এটা কি হবে। We search algorithm I guess চালাইতে হবে। ভাই সার্চ অ্যালগরিদম চালানো লাগবে, ঠিক আছে, বাট স্নেক যদি স্ট্যাটিক না হয় তাহলে তুই কোন অ্যালগরিদম চালাবি? বিএফএস টিএফএস চালায় লাভ আছে? সলিউশন তো চাই নাই। না, সলিউশন না হোক, বাট এআই অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে বলছে এখানে, তো বিএফএস ডিএফএস চাইলে হইতো, বাট যেহেতু এই জায়গায় এই তোর স্নেক, রিইনফোর্সমেন্ট লার্নিং এর বেলম্যান ইকুয়েশন লিখে দিয়ে আসি। আরে স্নেক তো স্ট্যাটিক না, তো কি হইছে? ও আচ্ছা, না তাইলে তো এক এক সময় এক এক জায়গায় রেওয়ার্ড তো চেঞ্জ হয়ে যায়। ও আচ্ছা। এক সময় 1 রেওয়ার্ড হইতেছে, এক সময় -1 রেওয়ার্ড হইতেছে, সেম লোকেশনে। সো কাইন্ডলি তো এই জায়গায় অ্যালগরিদম মানে কি? এআই অ্যালগরিদম বলতে কি? অনেক আমার স্পেসিফিক ইচ্ছা মতো কোনো একটা অ্যালগরিদম লিখে দিলাম, ওটা কি আচ্ছা, না এআই না, অ্যালগরিদম? এআই অ্যালগরিদম বলতে বুঝাইতেছে তোমার ইউনিফর্ম সার্চ অ্যালগরিদম, ইনফর্ম সার্চ অ্যালগরিদম, অথবা আনইনফর্ম সার্চ অ্যালগরিদম, অথবা তোমার অ্যাডভার্সারিয়াল সার্চ অ্যালগরিদম, ঠিক এটা আছে? বাট আজকে ডিসকাস করতেছি না, এটা বাদ দেই। আমি But এটা দেখে এক্সাইটেড হয়ে গেছিলাম। এই জায়গায় অ্যাডভার্সারিয়াল সার্চ ইমপ্লিমেন্ট করা যাবে না, কারণ এই জায়গায় কোনো কম্পিটিশন নেই, ঠিক আছে? যদি এই জায়গায় কম্পিটিশন তুমি এভাবে ধরো যে টু প্লেয়ার গেম হতে হবে, 2 প্লেয়ার গেম হতে হবে, বাট এই জায়গায় তুই একটা কাজ করতে পারিস, স্নেক চাইতেছে তোকে মিনিমাম করাইতে, বাট তুই চাইতেছিস ম্যাক্সিমাম করাইতে। যদি এই আইডিয়াটা মাথায় আনিস, তাহলে এই জায়গায় তোর অ্যাডভার্সারিয়াল শোন, আজকে ডিসকাস না করি, কারণ এটা ইনফর্ম সার্চ যেটা বললি এটার সাথে খুব যাচ্ছে, আমার যেটা মনে হলো। ঠিক আছে, এটা ওইদিন একটা কিছু মাত্র 10 মার্কসের জন্য। এটা কেমনে ইনফর্ম সার্চের সাথে যাইতেছে? আচ্ছা যাই হোক, এটা কালকের আলোচনা বা লাস্টের দিনের আলোচনা। ইনফর্ম সার্চ ভাই আজকে বাদ দেই। বিএফএস মডিফাইড যেটা বললাম 1.5 বা 40 to 50 মার্কস এখান থেকে আসতেছে, যেটা বুঝলাম আমি। ঠিক আছে, আর এটা আরো ফানি, আ সার্চিং স্ট্র্যাটেজি ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ সাবডোমেইন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে এই কোর্সটা যে ঠিক, এটা তোমরা জাস্টিফাই করো। সেই লজিক্যাল রিলেশন টু দ্য টাইপ, যাই হোক, মডিফাইড সার্চ অ্যালগরিদম ব্লা ব্লা ব্লা, এটা পরে হিউরিস্টিক জাস্টিফাই পসিবল সলিউশন। প্রবলেম ফর্মুলেশনও তো ওই চ্যাপ্টারের, সার্চ প্রবলেমের। এটা হচ্ছে মনে নাই, এটা আজকের না, ফাজি লজিক ছিল আগের টাইম। এই কোর্সটা আক্তার স্যার নিতো আগে। আমার এটাই মনে হইতেছে দেখে, ফাজি লজিক নিলে আসার কথা না। Identify the term mutually recursive, এই যে adversarial search, describe the application. এই তো CSP, four screens from describe the applications of the concept of for determine the following terms of এটা হচ্ছে CSP প্লাস অ্যাডভার্সারিয়াল সার্চ। এখানে ভ্যারিয়েবল যেটা মানে একটু আগে ডিসকাস করে আসছি, সেটা হচ্ছে যে কুইন গুলা হচ্ছে ভ্যারিয়েবল ধরতে পারি, বা অপোজিট একটা যেটা আমার মাথায় আসছিল যে প্রতিটা, না না এটাই ঠিক, ভ্যারিয়েবল হচ্ছে Q1 Q2 Q3 Q4, আর ডোমেইন হচ্ছে অল পসিবল গ্রিড লোকেশনস।
ছিলাম। ও আমি এটাই কেটে দিছি, সেই সরি গাইস, এক সেকেন্ড। হ্যাঁ, যেটা বলতেছিলাম, ভ্যারিয়েবলস হচ্ছে Q1 Q2 Q3, ডোমেইনস হচ্ছে যে অল পসিবল গ্রিড লোকেশনস, আর কনস্ট্রেন্টস হচ্ছে যে কুইনসের কনস্ট্রেন্টটা কি হইতে পারে, এটা অ্যাকচুয়ালি কোডার যারা আছিস তারা বেটার বলতে পারবে। আচ্ছা, আমার একটা আইডিয়া আছে। ফোর কয়েন্স প্রবলেমটা কি আগে এটা বুঝ। ফোর কয়েন্স প্রবলেম এমন না যে তোর একটা দাবার ঘরে বা কোনো একটা কত বাই কত ঘরে 4টা কুইন বসানো লাগবে যেন কেউ কাউরে কেটে না, মানে কাটাকাটি না করে, এমন না। হ্যাঁ, অ্যাটাক না করে। হ্যাঁ, তাহলে এখন ওইভাবে তোকে বলা লাগবে যে আরে এইগুলা তো কুইনের তোর ওইভাবে বললে হবে না, তোর কনস্ট্রেন্ট গুলা তোর যেভাবে সেটটা কনস্ট্যান্ট দেখালাম তোর তো। এটাই, কনস্ট্যান্ট তোর এটাই, একটা কুইন আরেকটা কুইন তো সেম রোতে থাকতে পারবে না, সেম কলামে থাকতে পারবে না, আর কোনাকুনি কোনো ঘরে থাকতে পারবে না, এটাই কনস্ট্যান্ট। এই তিনটা হচ্ছে তোর আচ্ছা কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা। আমি কি ভুল বললাম নাকি রাইসা? ওয়েট, কেসে কুইন কোনটা, যেটা কলাম আর রো বরাবর যায় সেটা চেসের কুইন হইতেছে মন্ত্রী, এল চেসের কুইন করে হইতে, যায়। চেসের কুইন হইতেছে রো কলাম ডায়াগোনাল সবভাবে যাইতে পারে। আর যত ঘর দরকার, হ্যাঁ সবগুলো। হ্যাঁ, মন্ত্রী যেটা বলি ওটা হচ্ছে কুইন। দাঁড়াও, আমি মন্ত্রীও চিনি না, সরি, মানে রো বরাবর যেতে পারবে নাকি এল শেপ? সব সব রো কলাম আর ডায়াগোনাল সব। রো কলাম ডায়াগোনাল কোনাকুনি সবভাবে যেতে পারবে। মানে এল শেপে যাবে না, এল শেপে যাবে না কুইন। এখানে যদিও থাকে ও এখানে না ঘোরা যায় রে, এইভাবে যেতে পারবে, এইভাবে যেতে পারবে। তুই যেটা বললি পরাগ, ওইটাই আমার কাছে মনে হচ্ছে। এই তিনটাই কনস্ট্যান্ট, যে একটা কুইন থাকবে সেম রোতে সেম কলামে এবং ডায়াগোনালি ঘরগুলোতে কোনো জায়গায় অন্য কুইন থাকতে পারবে না, এই তিনটাই হচ্ছে তোর কনস্ট্যান্ট। বাকিটা কোন জানি ছিল সলিউশনটা, আমার যতটুকু মনে পড়ে এই সলিউশনটা ছিল আরে নাইট এটা তো- যেখানে যেখানে খাইতে পারবে সেখানে সেখানে থাকতে পারবে। আরে এন কুইন প্রবলেম না তো, ওইভাবেই ভাব। এল এল ওয়াইজ সলিউশন চাই না, সলিউশন করতে চাইতেছি কেন, মানে কলাম ওয়াইজ Solution? বসাইতে পারবে না। কলাম ওয়াইজ, রো ওয়াইজ আর তোর ডায়াগোনাল ওয়াইজ, এই তিনটা হচ্ছে তোর কনস্ট্যান্ট। এখন তোর ডোমেইন হচ্ছে তোর গ্রিডের যে কোনো লোকেশন, গ্রিড লোকেশন, অল গ্রিড লোকেশন, আর ভ্যারিয়েবল হচ্ছে তোর 4টা কুইন, শেষ। সিএসপি কনস্ট্যান্ট কি দিবি? কনস্ট্যান্ট তো এটাই যে কনস্ট্রেন্ট, সাপোজ আমি দুইটা ভ্যারিয়েবল নিলাম, সাপোজ k1 আর k2 নিলাম, আর ওই পরের পার্টে লিখলাম যে রো অফ k1 ইজ নট ইকুয়াল টু রো অফ k2, কলাম অফ k1 ইজ নট ইকুয়াল টু কলাম অফ k2, আর ডায়াগোনালেরটা হবে ধরো কি বলবো, হ্যাঁ, যদি নেক্সট মানে k2 এর, সাপোজ k2 এর রো হচ্ছে রো 2 আর কলাম হচ্ছে কল 2, আর আরেকটা ভ্যারিয়েবল নিলাম ধরো i, তাহলে ডায়াগোনালি থাকতে হলে কি হতে হবে, রো 2 ইকুয়াল টু রো 1 প্লাস i, কলাম 2 ইকুয়াল টু কলাম 2 প্লাস i। সো এইভাবে তিনটা কন্ডিশন দিয়ে দিলাম। এটা না, তিন প্লাস আই তো না, আবার মাইনাস আইও হইতে পারে, এটাই ঝামেলা। সো আমার যেটা মনে হলো যে রো কল মানে ওই পরাগ যেটাই বললো সেটা হচ্ছে ওয়ার্ডে বললো। আরে ভাই কনস্ট্যান্ট যে ওইভাবে বলা লাগবে এটা তো কোনো মানে নাই না, কনস্ট্যান্ট ডিরেক্ট বলতে না যে তোর গ্রিড কলাম ইজ নট, তোর গ্রিড কলাম ফর 1 ইজ নট ইকুয়াল টু গ্রিড কলাম ওয়ার্ডে বলাই, গ্রিড রো ফর 1 ইজ নট ইকুয়াল টু গ্রিড রো ফর ফর্মুলা ওয়াইজ বলা লাগবে এরকম তো মানে একদম বলে দেয় না, আমরা মুখে বলে দিলাম বইয়ে আছে, diagonal। বাট আপাতত দরকার নেই। আর আরেকটা কথা হচ্ছে কুইন আসছে মানে নাইটের প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেল। এ ভাই নাইটের প্রবলেম ভাই, এখন ঘোরার নাইট আড়াই মানে এল, হ্যাঁ এল এখানে আচ্ছা থাকতেছে মানে নাইটের টাইম বলি, নাইটের আমার যে আইডিয়া সেটা হচ্ছে যে 8টা, মানে একটা রো, একটা ঘর থেকে সে 8টা জায়গায় যেতে পারে, একটু কষ্ট করে 8টা পজিশন। 8টা পজিশন কি কি হতে পারে, +1 +2, মানে পরীক্ষার বাসাতে 1 2, তারপর 1 -2, এরপর -1 2, এরপর -1 -2, এভাবে করে 8টা আসবে। দেন আমি জাস্ট বলে দিব যে x1 প্রাইম আর y1 প্রাইম নট বিলংস টু x প্লাস ওই যে একটা ওই কাহিনী করলে 8টার মধ্যে, 8টা একটা সেটের মধ্যে দিয়ে সামহাউ লিখে দিলাম আর কি। আচ্ছা শাফিন, তুই যে এরকম দিছিস না, মনে আছে যে তুই তোর নোটে যে প্রবলেমটা সলভ করে দিছিস যে হয় আমরা এক্স ওয়াই যে বলতে পারি অথবা আমরা পয়েন্ট উল্লেখ করে দিতে পারি,
ঠিক আছে, সেম ভাবে রাইসেরটা আমি বুঝছি, ও বলতেছে যে তোর 8টা লোকেশন, একটা ঘোরার জন্য 8টা লোকেশন, তুই 8টা লোকেশন বলে দে এবং তুই কনস্ট্যান্টে বলে দে এই 8টা লোকেশনের না ভিতর যাইতে পারবে, শেষ। তুই যেটা বললি সেটা হচ্ছে যে একদম লোকেশনগুলো ফিক্স করে দেওয়া, তাই না? এখন এটা হ্যাঁ একটার জন্য তুই করলি, আরেকটার জন্য কি করবি? হ্যাঁ, তুই এক্স ওয়াই তে একটা লোকেশন বলে দে, তখন আরেকটা বলে দে যে এক্স ওয়ান এর জন্য বা প্লেয়ার ওয়ান এর জন্য যদি এই লোকেশন হয়ে থাকে তাহলে প্লেয়ার টু এই লোকেশন আমি যাইতে যেটা, পারবে। হ্যাঁ ওইটাই আমার যেটা মাথায় আসে ওইটাই, যে এটা ধর এক্স, সো এইটা কেমনে পাবো ওইটা ক্যালকুলেট করলাম, ঠিক আছে, এই লোকেশনটা, তারপর এটা 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 এই ভ্যালুগুলো আমি ধর এইগুলা আই যদি জে তো এই ভ্যালু এক্স গুলো আমি আই বলি, এই জে ভ্যালু গুলো সব 1 আর 2 এর হচ্ছে কম্বিনেশন। সালমান, আমি ওকে বলতেছি ভ্যালু গুলো জাস্ট পাশাপাশি লিখবো। 2 দুইবার লিখবা, -2 দুইবার লিখবা, 2 2 কোথায় -2 জাস্ট কোথায় লিখবো? যে কোনো আরে এক একটা সাইডে ফাঁকা লিখ না জায়গায়, ভাই, এক সাইডে যে কোনো লিখ। একটা ফাঁকা জায়গায় 2 2 দেন -2 তারপর দেবো হচ্ছে 1 1 -1 -1। এটা কোনটার আমি এটা ঠিক বুঝি নাই। তার আমি বলতেছি লিখো, আরে এরপর তুই নিচে আরেকটা লাইন লিখবা। জায়গা আছে? না জায়গা এখন নাই হচ্ছে জাস্ট -1 1 1 -1, তারপর হচ্ছে 2 -2 আবার 2 -2। আচ্ছা, তুমি কি ওই লোকেশন গুলো বলতেছো, গ্রিড গুলো? হ্যাঁ, এটা হচ্ছে সবগুলোর জন্য কমন, বুঝছো? এই যে আচ্ছা যেমন প্রত্যেক এখানে 8টা আছে না, সো আরেকটাও প্রত্যেকটা আর কি, যাই সেলের হোক জন্য তো আবার 2 -2। সেম আচ্ছা, কেমনে? মানে তোমার x+2 y+2 সামথিং এরকম কি, x-1 তোমার এটা মনে হয় y+1। হ্যাঁ হ্যাঁ -1 হ্যাঁ 2 প্লাস, যাই হোক, হ্যাঁ বুঝছি। আমার একটার পজিশন যদি x1 আর y1 হয়, তাহলে আরেকটার পজিশন হচ্ছে x1 আর y1 এর সাথে হয় 2 -1 প্লাস হবে, নাহলে 2 1, মানে x এর সাথে 2 y এর সাথে -1, নাহলে 2 x এর সাথে 2 y এর সাথে +1। এইভাবে করে করে 8টা ঘর আছে না, যেটা যে 8টা ঘরে x2 মানে নাইট 2 বসতে পারবে না। হুম সো আমি এই আটটা জিনিসকে একটা জায়গায় সামহাউ লিখে দিব, যে একটা সেটের মধ্যে ঢুকাই দিব। তারপর আমি জাস্ট বলবো যে কে 2 হচ্ছে আর কে বার হচ্ছে, এই কম্বিনেশন গুলো বুঝতে পারবেন না। আমার ডোমেইন ডোমেইন তো না, ভ্যারিয়েবল গুলা কি, ভ্যারিয়েবল তো হচ্ছে আমার আই আর জে, তাই না, রো আর কলাম। সো তুমি যেটা বললা যে কনস্ট্যান্টটা হবে হচ্ছে যে আই কমা, আমি আবার কেন লিখতেছি, মানে সি ইকুয়াল টু আই কমা জে তো নিলাম, তারপর এই যে আই প্লাস টু, তারপর জে প্লাস টু, এরকম টাইপ টাইপ, তাই না? 2 2 করলে কি অ্যাড হয়? আই যে না, কে1 আর কে2 নিলাম, মানে দুইটা নাইট একসাথে। আমি আসলে জানি না just, নাইট তো আচ্ছা, হ্যাঁ মানে সি। তোমার ওই যে অস্ট্রেলিয়ার ম্যাপটাই ছিল না, সেখানে তো দুইটা স্টেট ছিল, যে তারপর কন্ডিশন ছিল দুইটা পাশাপাশি, দুইটা সেম কালার হইতে পারবে না। হুম হুম সো এখানে কে1 আর কে2 নিব, তারপর কে1 আর কে2 পজিশনের উপরে কন্ডিশনটা লাগাই। ওইটাই আর কি, কোনো একভাবে নোটেশনটাই আমি আর কি বুঝতেছি না। এখানে যেমন আমি এই জিনিসটা লিখছিলাম, নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু দিয়ে আমি কালারকে ডিনোট করতেছিলাম যে এই দুইটা হইতে পারবে। এখানে তো নট ইকুয়াল টু বললে হবে না এক্স্যাক্টলি, মানে আচ্ছা এখানে এই দাঁড়াও, আমি জিনিসটা কিভাবে ই করে লিখবো আমি। দেখাচ্ছি, আমি সেটে নট ইকুয়াল টু লিখে দিচ্ছি। ওই নোটেশন আই হোপ সমস্যা হবে না। আমি যদি এইটাই ডিফাইন করে দিতে পারি যে কোন কোন জায়গা হইতে পারবে না, বাকিটা কনসেন্ট সবাই আই হোপফুলি পারবে। আর কি ছিল, আর কত জিনিস। আচ্ছা, আমরা যদি একটার জন্য বলে দিয়ে এইভাবে আইজে লোকেশন দিয়ে বলে দিয়ে তারপরে যদি বলি যে এই লোকেশন গুলো তো অন্য আরেকটা কোনো কিছু তো হইতে পারবে না, তাহলে তো হয় যে এটার ক্ষেত্রে যে সব এটার জায়গায় এক্স আর ওইটার এক্স সমান হওয়া লাগবে, আর এটার এই আমি একটা জায়গায় সলিউশন বাইর করে নোটে ইনশাআল্লাহ দিয়ে দিব দেখি। হ্যাঁ লাস্ট টাইম এটা আক্তার স্যারই পড়াইছে ক্লাসে। এত পড়াশোনা করে কি হবে ভাই, আইএসডি পড়ো তোমরা, তোমরা যাও। পড়া তোর না ভন্ডামি বাদ দাও,
যে পড়ে দুনিয়া উল্টাই ফেলবে। ওরে বাবা, আমি কখন পড়াশোনা করলাম ভাই? আমি তো খালি বড়শি না। আমি তো তোদেরকে খালি লিংক দিলাম যে তোরা পড়াশোনা কর। আচ্ছা, লিঙ্ক তো তোমার কাছে হাওয়ায় হাওয়ায় আসছে দাদা। আরে এসব ইউটিউব খুললে ওমা, লুক দেখো কেউ ফ্যামিলিয়ার লিঙ্কের গাইস, সব ভিডিও দেখে আইডি 3 লুক ফ্যামিলিয়ার, এইগুলো লুক ফ্যামিলিয়ার। আমাদের তো কমন পড়ে যাচ্ছে তাহলে। এ শালা নিউরাল নেটওয়ার্ক কইতে এলো কোসিয়ান ডিস্ট্রিবিউশন। এটা কি? এ তো নিচে না। এআই, পিআর, এমএল এগুলো সব একই কোর্স। এখানে হলো এক একবার খালি ঘুরে ফিরে সিলেবাসটা একটু মডিফাই করে ওনারা। আরে বুড়া মানুষ এখনো জায়গা আছে না, তো ঘুমান নাই? কালারিং প্রবলেমটা আসছে গাইস। সুন্দর মতো শুধু ঢাকা নাম বলে যা নামগুলো চেঞ্জ করে দিই। পারা আচ্ছা যাবে না, অ্যাকসেপ্ট, সরি মাই ব্যাড। ম্যাপ কালারিং পাওয়া যাবে। ম্যাপ কালারিং ইজি। আচ্ছা, আমি যেটা বুঝলাম এতক্ষণ সেটা হচ্ছে যে বইয়ের প্রবলেমগুলো দেখার থেকে এইটা আরো ওয়ে মোর ইম্পর্টেন্ট লাগতেছে আমার কাছে। বাট আমি যেটা খোঁজার জন্য ঢুকলাম সেটা হচ্ছে যে এই সিএসপি না, সিএসপি ইনশাল্লাহ পারবো। আমি ঢুকছিলাম এটার জন্য। এটা এটার তো কিচ্ছু পাইলাম না। যাই হোক, এটা নিয়ে আর গেস কারো কোয়েশ্চেন নাই এখন। এটা কি আর দেখতে চান আপনারা? সালমান, একটা রানডাউন যদি দেখ তাহলে সুবিধা হবে, যেটা যে কোশ্চেন গুলো যখন করবি কোনটা কোনটা তো রিলেটেড, মানে কালকের সিলেবাসের সাথে, মানে আমাদের নেক্সট এক্সামের সিলেবাসের সাথে রিলেটেড কিছু তো দেখলাম এএনএনপিআর এর প্রবলেম আছে, ওগুলো একটু টিক দিয়ে পরে যদি আপলোড করে দেস, মানে সলিউশন না, খালি টিক দিয়ে দাও, বুঝছো যে এইটা হলো রিলেটেড। টিক তো না, আমি পাশে এটা লিখে দিব কোন চ্যাপ্টার। আচ্ছা, এটা আরো ভালো হয়, সমস্যা নাই। আচ্ছা, আজকেরটা আই গেস এতটুকু পর্যন্ত রাখি।